শুরু করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আসলে ওয়েলকাম। লাস্ট মোমেন্টে আমাদের যে অবস্থা সবার, এটা আসলে মানে বলার কিছুই নাই। এটা আসলে খুব, মানে আপনারা যেমন টেনশনে আছেন, আমরা অনেক বেশি টেনশনে আছি আসলে। লাস্ট মুহূর্তে যেরকম হয়, অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই আসলে কিছু মনে থাকতেছে না, কিংবা দেখা যাচ্ছে যে এমসিকিউ হচ্ছে না, হ্যাঁ, এসবি হচ্ছে না, এরকম অনেক ধরনের জিনিস আপনারা বলতেছেন। আজকে আসলে আমরা, কথা শোনা যাচ্ছে না? এই বকুল স্যার ভাই। শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কিছু হচ্ছে প্রিলিমিনারি আলোচনা করব, দেন হচ্ছে আমি কিছু টপিক নিয়ে ডিসকাশন করব। অল্প কিছু টপিক নিয়ে ডিসকাশন করব আপনাদের। কিছু কিছু টপিক নিয়ে আমরা একটু পড়াশোনা নিয়ে করবো আর কি। দুইটা নিয়ে ডিসকাশন করবো আর কি। আজকে একটু কার্ডিওলজি আমি আপনাদেরকে সাথে আলোচনা করব। আসলে একটা ক্লাসে সবকিছু তো বলা সম্ভব হয় না, পেপার টুতে আসলে অনেক বড়। সেই ক্ষেত্রে লাস্টের দিকে কার্ডিওলজি হয়েছে, তো সেই ক্ষেত্রে অনেকেই মিস করছেন হয়তো বা। তার জন্য আলটিমেটলি আমরা পেপার টু এর কিছু টপিক নিয়ে ডিসকাশন করবো ইনশাল্লাহ। স্পেশালি কার্ডিওলজি, যেটা আমাদের জন্য ভাইটাল, কারণ আমরা প্রথমেই বলছি সেটা হচ্ছে মানে প্রথম ইম্পর্টেন্ট জিনিস মিস মিস করে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না। আর কার্ডিওলজি জিনিসটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই মানে খুবই আসে আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে কার্ডিওলজি নিয়ে ডিসকাশন করব খুব অল্প পরিসরে আর কি। হ্যাঁ, আপনাদের উপর যেন চাপ না পড়ে, যেন কার্ডিওলজিটা আজকে ডিসকাশন করলে আজকে আপনারা পড়ে ফেলেন আর কি। আচ্ছা, এখন পড়ার ক্ষেত্রে লাস্ট মোমেন্টে কি করব? লাস্ট মোমেন্টে আসলে যেটা হয় যে আপনাদের আসলে ফিলিংসটা কেমন একটু আমাকে বলেন তো, মানে কেমন লাগতেছে, কিংবা আপনাদের সবচেয়ে বেশি কি ফেস করতেছেন একটু বলেন তো, তাহলে আমার জন্য বলা সুবিধা হবে। লাস্ট মোমেন্টে আপনাদের কি হচ্ছে, কি ভাইয়া সমস্যা? এনজাইটি, বেশি এনজাইটি হচ্ছে, প্যানিক হচ্ছে। অ্যাংজাইটি হচ্ছে, আচ্ছা আচ্ছা। আর আর কার কি হচ্ছে? ইরাপুর তো অনেক অ্যাংজাইটি হচ্ছে, আর কার কি হচ্ছে? অনিন্দিতা আপু কি কেমন? আপু তো ভালো পরীক্ষা দিচ্ছেন মনে হয়। অনিন্দিতা আপু আছেন? জি ভাইয়া আছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন তো কি অবস্থা আপনার লাস্ট মোমেন্টে ভাইয়া কি? মনে হচ্ছে সবই পড়া জিনিস, কিন্তু পড়তে এত সময় লাগছে। যতই মনে হয় যে শুধু উল্টায় যাব, তাও শুধু উল্টায় দেখতে দেখতেও দেখি যে 4-5 ঘন্টা চলে যাচ্ছে রিভিশন দিতে। ওহো, আচ্ছা আচ্ছা, এটা আসলে ভাইয়া এটা। ছোট চ্যাপ্টার যেখানে মানে এক্সপেক্ট করছিলাম যে 1 আওয়ারে হয়তো রিভিশন দিব, সেটা দেখা যাচ্ছে 3-4 ঘন্টায় যাচ্ছে। যেটা বড় সেটাই। চ্যাপ্টারে, যেটা টার্গেট করি যে 6-7 আওয়ার্সে শেষ করবো, ওইটা দেখা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টাও শেষ করতে পারতেছি না। প্রত্যেক সময়কে পার জানো না আঁকাতে, ছোট চ্যাপ্টার গুলো কিন্তু মিস করা যাবে না আর কি। যাক, আরিফিন ভাই কি অবস্থা আপনার বলেন তো? সজল ভাই আছেন, আরিফিন ভাই আছেন। সজল ভাই তো সব ক্লাসই করতে দেখতাম। আপনাদের কি অবস্থা? আপনারা মানে আপুদের তো শুনলাম, ভাইয়াদের কি অবস্থা? রাশেদ ভাইয়া জয়েন করছেন। আপনাদের প্রিপারেশন কেমন বলেন তো একটু শুনি। তারেক ভাই আছেন, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ আচ্ছা ভাইয়া, রিভিশনে তো সময় বেশি লাগছে আর কি। আচ্ছা, মেইন কথা হচ্ছে এই সময়গুলো বেশি সময় লাগতেছে, তাই না? হ্যাঁ আচ্ছা যাই, বা আসলে যেহেতু পরীক্ষা আসলে মানে লাস্ট মোমেন্টে, মমতাজ আপু, মমতাজ জাহান আপু, আপনার কি অবস্থা? মমতাজ জাহান আপু আপনি আছেন? আচ্ছা, এমনি সবাই বলেন, নিপা আপু আছেন। হ্যাঁ, সুদীপ্ত ভাই হচ্ছে অফলাইনে ছিলেন। সুদীপ্ত ভাই মানে ওয়ান অফ দ্য, মানে বলবো হচ্ছে খুব সিনসিয়ার ছিলেন আর কি। উনি ক্লাসগুলো নিয়মিত করতেন আর কি। হ্যাঁ, সুদীপ্ত ভাই আপনার কি অবস্থা? সুদীপ্ত ভাই আছেন? আচ্ছা, আপনারা কি আনমিউট করতে পারতেছেন না? আনমিউট করে তো বলতে পারেন আর কি। আচ্ছা, লাস্ট মোমেন্টে, হ্যাঁ, মায়ের কিরণ ভাই আছেন, মায়ের দুই কিরণ ভাই আপনি। ভাই বলেন কি অবস্থা আপনার? ভাই মোটামুটি ভাইয়া, এই তো লাস্ট লাস্ট মোমেন্টে একটু পড়তেছি তো। আচ্ছা দেখা আচ্ছা, যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, আল্লাহ ভরসা, সেটাই। তাহলে আমরা হচ্ছে যখন পড়বো, এখন সময় নাই আসলে, এখন নতুন করে পড়ার কিছু নাই। নতুন করে পড়ার মতো কিছু নাই। এখন যে জিনিসটা আপনাদের মাথায় রাখা লাগবে, আপনাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে এখন অনেক ইনফরমেশন আসবে আসলে। আর যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার আমরা কালেক্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, যেখান থেকে পাচ্ছি যে ইম্পর্টেন্ট কোনো জিনিস আমরা পাচ্ছি। আমি স্পেশালি আমি অনেকগুলো গ্রুপের সাথে অ্যাটাচড, হ্যাঁ, অনেকগুলো গ্রুপের সাথে অ্যাটাচড। আমি যখনই দেখতেছি যে না, এটা ডেভিডসন বেস্ট পরীক্ষা আসার মতো, এফসিপিএস বেস্ট, আমি চেষ্টা করতেছি ওইগুলো দেওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে কিন্তু
আমরা কার্ডিওলজি নিয়ে ডিসকাশন করবো খুব সংক্ষিপ্ত পরিসরে। হ্যাঁ, এরপরে আমি আপনাদেরকে খুব একটা বেশি সময় নষ্ট করবো না, যেহেতু পরীক্ষা আসলে একেবারেই হিটিং অন দ্য ডোর। তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে যতটুকু সম্ভব হচ্ছে আমাদের কাছ থেকে দূরে রাখা যায়। ফেসবুক জিনিসটা যেন আপনাকে না করে, মানে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে, আমি তো পারতেছি না, দেখা যাচ্ছে যে এই কোশ্চেনটা আসলো আমি পারতেছি না, যেটা সবচেয়ে বেশি হয় এখন। গ্রুপের ক্ষেত্রে, ডিসকাশনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেগুলো খুবই লেস টপিক, লেস কমন টপিক, যেগুলো থেকে আসেই না, সেগুলো নিয়ে আপনি মানে গ্রুপে মানে পার্সোনালি আমাকে করেন, আমাকে মেসেজ করেন। কিন্তু যে টপিকটা আপনি বুঝতেছেন যে, এবং ক্লাসেও বলা হয় না যে এটা ইম্পর্টেন্ট টপিক না, এবং আপনিও বুঝতেছেন যে এটা মানে কমবার বলছে, এই ধরনের টপিক মানে যদি কোনো সমস্যা হয় আপনি ফেস করেন, তো আমাকে পার্সোনালি ইনবক্স করবেন। কারণ গ্রুপে এখন সবাই খুবই ভার্নারেবল অবস্থায় আছে, সেন্সিটিভ অবস্থায় আছে। দু একটা প্রশ্ন দেখলে দেখা যাচ্ছে যে এটা তো আমি পারি না, আল্লাহ আমি কি করলাম, এই ধরনের ইন্টেনশন মানে এই ধরনের জিনিসটা সবারই হচ্ছে। তাহলে আমরা যখন পড়বো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো, লাস্ট মোমেন্ট নতুন করে পড়ার কিচ্ছু নাই, আপনি নতুন করে কিছু করবেন না। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি আপনার পড়ার মানে যে জিনিসটা থাকবে, স্ট্র্যাটেজিটা থাকবে, আপনি সবসময় চেষ্টা করবেন হচ্ছে পড়ার ক্ষেত্রে। আমি যেটা বারবারই বলি, এখন একদিনে পরীক্ষা, একদিনে পরীক্ষা, পরীক্ষার ইনভায়রনমেন্ট সম্পর্কে আমি বলি। একদিনে যেহেতু পরীক্ষা, একদিনে পরীক্ষার ক্ষেত্রে টানা 3 দিনে না, এটা আপনার জন্য একটা পজিটিভ জিনিস, এটা আমার উপরে বিশ্বাস রাখেন। টানা 3 দিনে পরীক্ষা হলে পরীক্ষা খারাপ হয় বেশি, এই কারণে খারাপ হয় কারণ টানা 3 দিনে স্ট্রেস রাখা যায় না। সেই ক্ষেত্রে একদিনে পরীক্ষা, আপনি এটা আপনার জন্য পজিটিভ, মানে আপনি একটা পজিটিভ ভাইব নিয়ে পরীক্ষা হলে যাবে। এটা ভাবার কোনো স্কোপ নাই যে আপনি একদিনে পরীক্ষা হয় 300 মার্ক কিভাবে পরীক্ষা দিব, কারণ আপনি 2 দিন পরে এমআরসিবি পরীক্ষা দিবেন। এটা আমি খুব বিশ্বাস করি, আপনি 2 দিন পরে এমআরসিবি পরীক্ষা দিবেন, এমআরসিবি পরীক্ষা 6 ঘন্টা, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা একদিনে হয়, তো সেটাও আপনাকে দিতে হবে। সেই ক্ষেত্রে একদিনে পরীক্ষা 4 ঘন্টা, এটা যথেষ্ট পজিটিভ জিনিসটা আপনি যাবেন, মানে নেগেটিভিটি নিয়ে আপনি পরীক্ষা হলে যাওয়া যাবে না, এইটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর জিনিস হচ্ছে, এটা বেসিক্যালি একদিনে পরীক্ষা মানে দেওয়াতে আপনি সময় নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমি সময় পাবো কিনা, সময়টা আমি যথেষ্ট পাবো কিনা। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি সময় পাওয়া যায়, এখানে যথেষ্ট সময় পাওয়া যায়। এটা এমন না যে আপনি টাইম নিয়ে ক্রাইসিসে পড়বেন, যে ভাই আমার দাগাইতে দাগাইতে আমার পেপার নিয়ে যাচ্ছে। কারণ লাস্টে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে শুনছি, সবাই বলতেছে না ভাই আমাদের 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা 40 মিনিটে পরীক্ষা শেষ হয়ে গেছে। তার মানে এখানে এমন না যে আপনার মানে অল্প একটা হয়েছে সময়ের জন্য আপনি এটা পাচ্ছেন না, এটা আপনি কখনোই হবে না, ঠিক আছে, এটা আপনি মোটামুটি শিওর থাকেন। 2 নম্বর জিনিস হচ্ছে, আপনার সময় নিয়ে কোনো সংকীর্ণতা থাকবে না। এখন দাগানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন পেন্সিল নিয়ে যেতে হবে, আপনাকে পেন্সিলে নিয়ে যেতে হবে। এবং এফসিপিএস পরীক্ষায় কিন্তু দেরিতে যাওয়ার কোনো স্কোপ নাই। আমার নিজের ফ্রেন্ড, ও কিন্তু 15 মিনিট পরে, ওই সময় 3টা পেপার ছিল, ও মনে হয় পেপার 2-তে 15 মিনিট পরে পরীক্ষা হলে ঢুকতে চাইছে, স্যার কিন্তু ঢুকতে দেয় নাই। মানে সে হচ্ছে সামহাও জ্যামের কারণে পরীক্ষা হলে ঢুকতে পারে নাই, 15 মিনিট দেরি হয়েছে। 9টা, ওই সময় 9টা ছিল, 9টা কি 9:30, 9টার দিকে ছিল। সে 9:20-এর দিকে অথবা 15-এর দিকে ঢোকার চেষ্টা করছে, স্যার বলছে যে আপনি এখন পরীক্ষা দিবেন না, আপনি নেক্সট সেশনে পরীক্ষা দিবেন। সত্যি সত্যি তাকে পরীক্ষা হলে ঢুকতে দেয় না। তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার দিন আলটিমেটলি সকাল সকাল আর্লি মর্নিং এ যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। একটু আর্লি মর্নিং হলে সমস্যা নেই, একদিনে পরীক্ষা তো আপনি দেরি করবেন না, কারণ ওই দিন জ্যাম থাকে। সকালবেলা মহাখালীর চারপাশে দেখবেন অনেক জ্যাম থাকে, এর জন্য একটু সময় নিয়ে বের হবে, ঠিক আছে, একটু সময় নিয়ে বের হবে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। 4 ঘন্টা পরীক্ষার একটা পিটফল আছে, সেটা হচ্ছে মাঝখানে মাথা জ্যাম হয়ে যাবে। 4 ঘন্টা পরীক্ষার ভিতরে যেটা হবে আপনার, যদি মানে অনেক সময় আমরা যেটা করি স্পেশালি ছেলেরা, হ্যাঁ আপুরাও করে, কিন্তু মানে অনেকে দেখা যায় যে খায় না, আগের দিন রাত্রেও খাওয়া হয় না অ্যানজাইটির কারণে। কারণ আসলে যখন মানে পরীক্ষা হয় তখন তো আসলে দেখা যাচ্ছে যে খাওয়ার মতো কোনো মুড থাকে না, ঠিক আছে। তাহলে আপনারা আগের রাত্রেও খাচ্ছেন না, ওই রাত্রে সকালেও খাচ্ছেন না, 4 ঘন্টা পরীক্ষা দিচ্ছেন। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনার মাথায় পুরো দেখবেন যে ঘোর লাগতেছে, দেখবেন যে, কারণ আপনার ব্রেন তো আর এটা বুঝবে না। ব্রেন আপনাকে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি আর কতক্ষণ আপনাকে সাপোর্ট দিবে, কর্টিসল কতক্ষণ সাপোর্ট দিবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খেয়ে যেতে হবে, এবং অবশ্যই আপনি কোনো গ্লুকোজ পানি নিয়ে যাবেন। ওখানে পানি নিয়ে যাওয়া, ওখানে খেজুর নিয়ে যাওয়া যায়, সবকিছু নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এখন অবশ্য জুস দেয়, ওই ছোট জুসে কিছু হয় না। তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মানে কিছু স্ন্যাক্স কিংবা খেজুর হোক, কিংবা আপনি যে অর্ডারটা আছে সেটা হচ্ছে শরবত বানিয়ে আপনি নিয়ে যাবেন, আপনি খাবেন মাঝে মাঝে। পরীক্ষা দিতে দিতে আপনার 4 ঘন্টা কি আর বসে থাকা যায় নাকি? পরীক্ষা দিতে দিতে আপনার কাছে মনে হবে যে না আমার এই একটু 1-1.5 ঘন্টা পর আমি একটু হেঁটে আসি, আমি একটু ওয়াশরুমে যাব, আমি একটু ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ আমি একটু চোখে মুখে পানি ছিটে আসি, এটা দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। মানে আপনি যে একটু পরীক্ষা 1-1.5 ঘন্টা হইলো, তারপরে আপনি পরীক্ষা হলের অষ্টমতে সাথে 28 থাকে আর কি, ইউজুয়ালি সব বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যে একটু হাঁটাহাঁটি করে আসলেন, একটু রিল্যাক্স হয়ে আসলেন, ঠিক আছে, এটা আপনাকে করতে হবে। 4 ঘন্টা একই জায়গায় বসে পরীক্ষা দেওয়া, সে জিনিসটা আপনার পক্ষে সম্ভব না। আর একটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে,
সেটা হচ্ছে এমসিকিউ দেবো নাকি এসবি দিব। এটা নিয়ে আসলে অনেক মানে মানে ইয়ে আছে, কন্ট্রোভার্সি আছে যে ভাই এমসিকিউ দিব নাকি এসবি দিব। এটা আসলে কি বলে এখন, একটা জিনিস দেখবেন সবসময় একটা জিনিস ভাববেন, এমসিকিউর ক্ষেত্রে যেটা হয় পরীক্ষা খারাপ আসলে 75টাতে এসবি আর 75টাতে এমসিকিউ। এমসিকিউর ভিতরে যদি 75টা এমসিকিউ হয় তাহলে মোটামুটি হচ্ছে এক একটা এমসিকিউ তে 5টা করে স্টেম থাকে ট্রু ফলসে। 70 হলে দেখা যাচ্ছে যে কত, প্রায় 5 7 25 350, আর ওখানে 25, হ্যাঁ প্রায় 300 মানে 75, মানে প্রায় মানে 400-এর কাছাকাছি হচ্ছে আপনাকে গোল্লা ভরাট করা লাগতেছে, তাই না? আপনাকে ট্রু ফলস দেখানো লাগতেছে। এখন মানে পুরো গোল্লা ভরাট করে 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 তারপরে আবার এটা হচ্ছে। এখন যেটা হয়, আপনি যদি প্রথমে এমসিকিউ 75টা এমসিকিউ দাগান, 75 থেকে এমসিকিউ দাগালে যেটা হবে, আপনি এমসিকিউ এর পরে এসবি হলে আপনার মাথাটা অনেক ক্ষেত্রে ব্লাঙ্ক লাগবে। এমসিকিউ পুরো এতগুলো গোল্লা ভরাট করে এসে আপনি এসবি যখন আপনি দিবেন, তখন এসবি এর ক্লু গুলো আর আপনি খুঁজে পাবেন না, কারণ কি ওটা এত বেশি হেক্টিক লাগবে এই এমসিকিউ গুলা। আর এমসিকিউ এর ক্ষেত্রে যেটা আমরা বললাম যে আপনি সব সময় মানে ইও পাবেন না, ক্লুও পাবেন না। ঠিক আছে, আপনি সবসময় আপনি দেখবেন যে মানে এমসিকিউ এর ক্ষেত্রে অনেক এমসিকিউ দেখবেন যে হয়তো বা একেবারে ভিতর থেকে চলে আসছে। কারণ পরীক্ষায় পাশ করার জন্য সবসময় মনে রাখবেন, মানে আপনাকে 300-তে 300 পাইতে হবে না। স্যাররা এই প্রশ্নের প্যাটার্নে এমন দেয়, অ্যারাউন্ড 10% প্রশ্ন, 5 থেকে 10% প্রশ্ন একটু কঠিন করবে, মানে বেশ কঠিন করবে, যে কোশ্চেনটা সাধারণত আগে কখনোই আসে নাই, এবং এই কোশ্চেনটা সাধারণত আপনার মানে প্রথমবার ফেস করতেছেন ইন এফসিপিএস লাইফ। এরকম অনেকগুলো কোশ্চেন স্যাররা দিবে, অ্যারাউন্ড 10%। পাস করার জন্য আমাকে 70% পাইতে হবে। তাহলে ওই কোশ্চেন গুলোর জন্য আপনি মানে কিছু কিছু জিনিস হচ্ছে আপনাকে হতাশ হওয়া যাবে না। তাহলে এমসিকিউর ক্ষেত্রে যেটা হয়, আপনি যেটা করবেন, এসবি অনেক সময় দেখা যাচ্ছে শুরুতে যখন পরীক্ষাতে অনেক এক্সাইটমেন্ট কাজ করে, প্রথম দিকে মানে দিচ্ছেন আপনি, প্রথম দিকে যে জিনিসটা হয় যে আপনি এসবি দেওয়া শুরু করছেন, এসবি দেওয়ার ক্ষেত্রে এক্সাইটমেন্টে হয়তোবা মানে মিস করতেছেন, এরকম অনেকে হয়। সেই ক্ষেত্রে মানে মোস্ট অফ দা যারা মানে আলটিমেটলি যারা হচ্ছে এফসিপিএস নিয়ে যারা মেন্টর আছে কিংবা যেসব ভাইরা আছে তাদের সাথে যতটুকু পরামর্শ করে মনে হয়েছে, কিংবা যারা পরীক্ষা দিচ্ছে, ভালো হচ্ছে কিছু এমসিকিউ দাগে, কিছু এমসিকিউ আপনি দাগে নিলেন, 75টার ভিতর 20-25টা দাগে নিলেন, দেন আপনি এসবিতে চলে আসেন। এসবিতে চলে আসেন, আপনার টাইম মেনটেন করবেন, টাইমটা কিন্তু দেখবেন, যদিও টাইম 4 ঘন্টা সময় পাওয়া যায়, আমি আপনাদেরকে বলতে পারি এখনো সময় পাওয়া যায়, কারণ এসবি গুলো হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এসবি আপনি দিবেন, তাহলে এসবি দেওয়ার ক্ষেত্রে আপনাকে মানে একটা এসবি তো ভালো, মানে এটা কমন করলে দেখবেন যে 1 মিনিটে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 মিনিট সময় লাগে না, ভাবতে ভাবতে খুব কঠিন হলে 1 মিনিট লাগতেছে, দেখবেন 30-40 সেকেন্ডে দেখেই অ্যান্সার দিয়ে চলে আসতেছে। তাহলে এইটা হচ্ছে মেইন কথা, তার মানে কিছু এমসিকিউ দাগিয়ে একটু স্টেবল হয়ে এসবি তে চলে আসে, মানে এসবি কখনো লাস্ট না দেওয়া। এসবি কখন, এসবি একটাতে হচ্ছে আমার 2 মার্ক, এসবি একটাতে কি মার্ক, 2 মার্ক, তাহলে যেহেতু এসবি আমারও একটাতে 2 মার্ক, সেই ক্ষেত্রে এসবি এর কোনো স্কোপই নাই একে স্কিপ করে চলে আসা। এসবি আমাকে ভালো করতে হবে, কারণ আপনি এমসিকিউ 5টার ভিতরে যতই পড়ে যান না কেন, দেখবেন যে কিছু কিছু এমসিকিউ সবারই কমন থাকবে। যেমন কর্টিক্যাল লোবার ফাংশন প্রত্যেকবার এমসিকিউ আসতেছে, জিআইটির ভিতরে যে প্রথম যে আমার ব্লকস আছে ফিজিওলজি, সেখান থেকে প্রত্যেকবারই এমসিকিউ আসতেছে। এরকম কিছু কিছু বক্স আছে, আপনারা জানেন ক্লাসে বলে দেওয়া হয়েছে যে বক্স গুলো থেকে প্রত্যেকবারই এমসিকিউ আসে, সেখান থেকে ভুল করবেন না। কিছু কিছু এমসিকিউ এখন ভিতর থেকে আসবে, জেনেটিক ডিজিজের ভিতরে আপনারা জানেন যে ক্যারেক্টারিস্টিক, জেনেটিক ডিজিজের বিভিন্ন ধরনের হচ্ছে এক্সাম্পল, এখান থেকে এমসিকিউ আসে, ইউজুয়ালি আসে, মিস করে না। তাহলে সেখান থেকে আসবে টর্সেস ডি পয়েন্টেস, অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর ইফেক্ট, মানে যেগুলো বক্স থাকে ওখান থেকে এমসিকিউ আসলে আপনি অ্যান্সার করতে পারবেন খুব ইজিলি। সমস্যা হচ্ছে যখন একটু ভিতর থেকে দিবে, একটা ডিজিজের ভিতর থেকে এমসিকিউ দিল, তাহলে সেখান থেকে 1-2টা মিস হতে পারে। ঠিক আছে, এবং সবচেয়ে পজিটিভ জিনিস এখন কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে প্রশ্ন ছেড়ে আসা যাবে না, প্রশ্ন ছেড়ে আসার কোনো মানেই নেই। আপনি হয়তো বা যদি এমন হয়, আল্লাহ না করুক, এটা যদি এমন হয় যে আপনি আসলে দেখতেছেন যে আমার 10 মিনিট মানে সময় আছে, কিন্তু আমার 15টার মতো হচ্ছে আমার এমসিকিউ বাকি আছে, এরকম ইউজুয়ালি হয় না, যদি হয় তবু আপনি ব্লাইন্ডলি সবগুলো এমসিকিউ দাগে আসবেন। আপনি আসলে সাধারণত এমসিকিউ একটা সময় যেটা করা হতো, মানে আগের এমসিকিউ গুলা ট্রু ফলসে 3:2 প্যাটার্ন করা হতো, 3:2 এটা ইউজুয়ালি করা হতো, কিন্তু রিসেন্ট স্যাররা এই জিনিসটা বুঝে গেছে, স্যাররা এটা চেঞ্জ করে ফেলছে। মানে এমসিকিউ তে এরকম ছিল যে 3টা যদি ট্রু হয় 2টা ফলস হবে, কিংবা 2টা যদি ট্রু হয় 3টা ফলস হবে, এই প্যাটার্নটা সাধারণত স্যাররা আগে ফলো করতো, আগের এমসিকিউ গুলোতে এরকম হতো, কিন্তু এখন আবার চেঞ্জ হয়ে গেছে, এখন স্যাররা অনেক এমসিকিউ আছে প্রত্যেকটাই ফলস যাবে, প্রত্যেকটা এমসিকিউ, যদি এই রেশিওটা কম, এখন ওই 3:2 থাকে। তবে সেই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে এমসিকিউর ক্ষেত্রে আপনি এমসিকিউ সব দিয়ে এসবি দিবেন না, আপনি এমসিকিউ কিছু দিয়ে এসবি দেওয়ার পরে দেন আপনি তাকাবেন। ঠিক আছে, এসবি এর ক্ষেত্রে আপনি কি করবেন, এসবি এর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন স্যার কিছু কিছু সিস্টেম এসবি তে স্যাররা
একটু মানে কি করবে, পেঁচাবে। কিছু কিছু সিস্টেম আছে যেখান থেকে মানে স্যাররা তো কিছু জিনিস টার্গেট করে, যেমন লাস্ট এফসিপিএস আপনারা দেখছেন যে নিউরোলজি থেকে প্রশ্ন, একটু পেঁচানো প্রশ্ন আসছে। তাহলে কিছু কিছু জিনিস আছে যেখান থেকে আমার এসবি বেশি আসে। তাহলে এই সিস্টেম গুলো আপনাকে একটু ভালো করে পড়তে হবে। কি কি সিস্টেম আমরা কিন্তু টিপস ক্লাসে আস্তে আস্তে বলে ফেলছি। আমাদের ইউজুয়ালি পেপার ওয়ানের ক্ষেত্রে একটু টিপিক্যাল সিস্টেম হচ্ছে নিউরোলজি। নিউরোলজি জিনিসটা হচ্ছে আমরা আশা করি যারা ক্লাস করছেন কিংবা ব্রেন স্টেম সিনড্রোম ক্লাস করছেন সেখান থেকে নিউরোলজিতে ইনশাল্লাহ খুব একটা ঝামেলা হবে না। তাহলে এই নিউরোলজি আপনাদের দেখবেন যে পেঁচানো প্রশ্ন এসবি আসে। 2 নম্বর আসে কার্ডিওলজি। কার্ডিওলজি থেকে একটু বেশি পেঁচানো প্রশ্ন আসে। কার্ডিওলজি থেকে সাধারণত স্যাররা মানে অনেক ক্ষেত্রে ক্লিনিক্যাল জিনিস দিয়ে দেয়। ক্লিনিক্যাল জিনিস দিয়ে বলতে এমআই রিলেটেড কোশ্চেন দেয়, অ্যারিথমিয়া থেকে দেয়, এটা ভয়ের কিচ্ছু নাই, হাইপারটেনশন থেকে দেয়, ক্লিনিক্যালি ওরিয়েন্টেড আর কি, মানে এরকম দেয়। সাথে আপনার আরেকটা জিনিস হচ্ছে ইনফেকশিয়াস এবং এন্ড্রোক্রাইন। এখান থেকে প্রায় দেখবেন কোশ্চেন সাধারণত আমরা যেটা সিলেবাসে এফসিবিএস এর সিলেবাস যেটা করে, এফসিবিএস এর সিলেবাসে এই 4টা সিস্টেম থেকে আপনার অ্যাটলিস্ট 70টা প্লাস কোশ্চেন আসবে। প্রায় 70টা প্লাস কোশ্চেন আসবে এই 4টা সিস্টেম থেকে। একটা হচ্ছে কার্ডিও, একটা এন্ড্রোক্রাইন, একটা হচ্ছে নিউরো, আর একটা হচ্ছে ইনফেকশিয়াস। ইউজুয়ালি 15টা থেকে কোশ্চেন আসে, 15টা করে, কিন্তু স্যার এখন 15টার বেশি দিয়ে দেয়। ঠিক আছে, মানে প্রায় 70টা প্রশ্ন এখান থেকে আপনি পাবেন। এই 70টা প্রশ্নের ভিতরে অ্যারাউন্ড 50% মধ্যে থাকবে এসবি, অ্যারাউন্ড 50% থাকবে কি এসবি। তাহলে এই সিস্টেম গুলো আমাকে ভালো করে দেখতে হবে। এই সিস্টেম গুলো আমি দেখলাম না, এই সিস্টেম গুলো না পড়ে আমি যাচ্ছি, সেটার কোনো স্কোপই নাই। ঠিক আছে, এই সিস্টেম গুলো সুন্দর করে পড়ে আপনাকে ভালো করে দেখতে হবে। এটা হচ্ছে মেইন কথা। এই 4টা সিস্টেম যেন কারো কোনো গ্যাপ না থাকে। পড়বো কিভাবে? ডেভিডসন বেস্ট। লাস্ট রিভিশন হবে ডেভিডসন বেস্ট। এখন নতুন কোনো ইনফরমেশন মাথায় নেওয়ার কোনো সময় নেই। আপনি ডেভিডসন বেস্ট পড়বেন। আপনি ডেভিডসনে যা পড়ছেন তাই, আপনি আগে এসবি এর পাস মেডিসিন করছেন, এসবি বই পড়ছেন, কারণ হচ্ছে ডেভিডসনের আপনার ওরিয়েন্টেশন দরকার। বারবার বলতেছে আপনার বিশেষ করে এমসিকিউ এর জন্য ওরিয়েন্টেশন দরকার। বক্স গুলো দেখতে হবে, যে ইম্পর্টেন্ট বক্স গুলো দেখতে হবে, পেজ উল্টাচ্ছেন, যে ইম্পর্টেন্ট ক্লু গুলো আছে আপনি দাগে রাখছেন সেগুলো একটু চোখ বুলাচ্ছেন, আচ্ছা এটা থাকলে তো এটা ডায়াগনোসিস। ডেভিডসন বেস্ট লাস্টে রিভিশন দেওয়া উচিত। তাহলে এই 4টা সিস্টেম হচ্ছে আমার মানে মাস্টার সিস্টেম, যে সিস্টেম থেকে প্রশ্ন আসে। কিছু কিছু সিস্টেম আপনাকে ভোগাবে। কি কি সিস্টেম ভোগাবে? এর ভিতরে একটা সিস্টেম হচ্ছে সাইকিয়াট্রি, আর একটা হচ্ছে ডার্মাটোলজি। এই দুটো সিস্টেম কিন্তু আপনি ভোগাবে। কেন ভোগাবে? এই দুটো সিস্টেম থেকে আপনি যখন এসবি আসবে তখন আপনি দেখবেন যে অনেক এসবি গুলো আপনি খুব কনফিউশন আছেন। এটা কি পোস্টমর্টম সাইকোসিস নাকি পোস্টমর্টম ডিপ্রেশন? এটা কি ভার্নিক এনকেফালোপ্যাথি নাকি এটা অ্যাকুট ইনটক্সিকেশন? ঠিক আছে, মানে অ্যালকোহলিজম। এই এই জিনিসগুলা, কিংবা এটা কি সোরিয়াসিস নাকি এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে যে এটা কি মানে বুলাস ডিজিজ, এরকম কোন মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেখবেন আপনি বুঝতেছেন না, কারণ এই ডিজিজ গুলো আমরা খুব ওয়েল নোন না। ঠিক আছে, ওয়েল নোন না, এর জন্য এই দুটো সিস্টেম আপনার একটু সময় নিয়ে, একটু সময় লাগুক কিন্তু ভালো করে পড়তে। এই দুটো সিস্টেম থেকে বারবার বলতেছে এসবি আসে। এই দুটো সিস্টেম থেকে অ্যারাউন্ড 5টার মতো এসবি আসবে। এখান থেকে এমসিকিউ বক্স বেস্ট আসে, ভিতর থেকে এমসিকিউ আসে না, বক্স বেস্ট আসে। কিন্তু ওই এসবি গুলো ধরাটা টাফ হয়ে যায়, যে এটা একটা পোস্টপার্টাম স্ট্রেস ডিসঅর্ডার নাকি এটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাই দেখবেন যে আপনি উল্টাপাল্টা করে ফেলছেন। হ্যাঁ, এটা তাহলে এটা আপনাকে মাথায় রাখা লাগবে। এখান থেকে যে রিলেটেড কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আপনি সবসময় মনে রাখবেন সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজি, এই মেজর সিস্টেম গুলো পড়ার পর একটু ভালো করে দেখে ফেলবেন। কিছু কিছু সিস্টেম আছে ফ্ল্যাট কোশ্চেন আসে। ফ্ল্যাট কোশ্চেন বলতে স্যাররা খুব একটা পেঁচায় না, যেমন রেসপিরেটরি মেডিসিন। রেসপিরেটরি মেডিসিন থেকে খুব একটা পেঁচায় কোশ্চেন আসে না, কিছু জিনিস আছে সেখান থেকে ঘুরে ফিরে আসতেছে। তারপর হচ্ছে আপনার কি বলে সেটা হচ্ছে এই কি নেফ্রোলজি, হ্যাঁ, তারপর হচ্ছে রেমাটোলজি, হেমাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, এখান থেকে আসলে ডাইরেক্ট মানে কি বলে সেটা হচ্ছে ডিজিজ থেকে প্রশ্ন আসবে। পেঁচাইলে কিছু ইন্টারপ্রিটেশন পেঁচাইতে পারে, কিছু ইন্টারপ্রিটেশন আছে যেগুলো আপনাকে পেঁচাইতে পারে। ঠিক আছে, এর বেশি সাধারণত খুব একটা পেঁচাবে না। এবং ফিজিওলজির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমরা ফিজিওলজির কথা এই কারণে করি, এফসিপিএস এর ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখা লাগবে। আমরা আজকে একটু কার্ডিওলজি দেখে ফেলবো। কার্ডিওলজি যখন দেখবো তখন মানে নর্মালি যে কোশ্চেন গুলো দেয়, এফসিপিএস এর যে কোশ্চেন গুলো দেয় আপনি সবই পারেন, এটা মাথায় রাখবেন। মানে এই কনফিডেন্স নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। লাস্ট মোমেন্টে আপনাকে কখনোই ল্যাক অফ কনফিডেন্সে যাওয়া যাবে না। এরকম আমরা অনেক ডাক্তার দেখছি যাদের খুব ভালো প্রিপারেশন, লাস্ট মোমেন্টের জন্য কি হয়, লাস্ট মোমেন্টে তারা নিজের প্রতি ফেথ হারিয়ে ফেলে, যে আল্লাহ আমার কি হবে না হবে। আরে ভাই, এটা তো পরীক্ষা, এটা তো আর কিচ্ছু না। এটা কি পরীক্ষা ছাড়া অন্য কিছু আছে নাকি? এটা তো আলটিমেটলি একটা পরীক্ষা। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে থাকার কিছু অপশন নাই। মানে যেহেতু এটা একটা এক্সাম, এটা কি এক্সাম হিসেবেই নিতে হবে। এখানে আপনাকে এত বেশি হওয়া যাবে না, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার মানে কনফিডেন্সটা লস হয়েছে। ঠিক আছে, কনফিডেন্স লস হওয়ার কোনো অপশনই নেই। আপনাকে যতটুকু করছেন আপনি বলবেন ইনশাল্লাহ এখান থেকে আসলে পারবো। যেখান থেকে পড়েন না কেন, এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যেখান থেকে প্রশ্ন আসলে আমি পড়ছি ইনশাল্লাহ পারবো।
মানে মাথা ঠান্ডা রেখে কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাওয়া, এটা সবচেয়ে মেইন শর্ত। হ্যাঁ, আপনাকে কখনো আমরা দেখছি যে অনেক ডক্টর আছে যে খুব ভালো প্রিপারেশন লাস্ট মোমেন্টে নিজের উপর ফেট হারিয়ে ফেলে। মানে দেখা যাচ্ছে যে একটা জিনিস বেশি অ্যাংজাইটি থাকলে যেটা হয়, আপনি পরীক্ষাকে পরীক্ষা হিসেবে না, ইটস এ পার্ট অফ লাইফ। পরীক্ষা কিন্তু জীবন না, জীবনের একটা পার্ট পরীক্ষা। এটা এখন সামনে আসছে, আমাকে পরীক্ষা দিতে হবে। আপনি যখন আসবেন, সামনে আসবেন, এফসিপিসি আসার পরে মিড টার্ম পরীক্ষা দিবেন, পাঠ্য পরীক্ষা দিবেন, আরো অনেক পরীক্ষা আছে। তাহলে প্রত্যেকটা পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট পরীক্ষা আসে আমাকে দিতে হবে, অ্যাটেন্ড করতে হবে। আমি একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখছি, এই হিসেবে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। মানে আপনাকে এমন বেশি দেওয়া যাবে না যে আল্লাহ এটা কি, মানে বেশি দেখা যাবে যে আপনি যখন টেনশনে থাকবেন, অ্যাংজাইটিতে থাকবেন, তখন কিন্তু আপনার মানে সবকিছু মিলেই কিন্তু আপনি ওই স্ট্রেস নিতে পারবেন না। তখন দেখা যাবে যে আপনার কিন্তু পরীক্ষাটা একটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এরকম অনেক দেখছি, একটা ডেভিডসন পড়ে গেছে আর কিচ্ছু মনে নাই। এটা হচ্ছে লাস্ট 2টা সেশন আগে, না 3টা সেশন আগে, ডেভিডসন থেকে 90% প্রশ্ন আসছে, 10% কোশ্চেন হচ্ছে বাইরে থেকে। এই জাস্ট এই সময়টাতে দেখা যাচ্ছে যে মানে অনেকেই আছে জাস্ট ডেভিডসন দেখে গেছে, হয়ে গেছে, লাস্টের 1-1.5 মাস ভালো করে পড়ছে, হয়ে গেছে। এরকম অসংখ্য ডাক্তার বলছে, এটা আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতেছি না, এটা সত্য। 2 মাস পড়ছে এই কারণে, হ্যাঁ এর আগে একবার দিছি, সে একবার দিয়ে দেখছে, কিন্তু 1.5-2 মাস জাস্ট ডেভিডসন কে উল্টাইছে, হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে এরকম আমরা আছি। তাহলে এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। এবং যেটা আমি বারবার বলি, কোশ্চেন এসবি এর ক্ষেত্রে, এসবি এর ক্ষেত্রে মাথায় রাখবেন, এসবি এর ক্ষেত্রে আপনাকে একটু মানে ক্লু অ্যানালাইসিস করা লাগবে। ক্লু অ্যানালাইসিস বলতে হচ্ছে আপনাকে স্যাররা কখনোই দিবা না যে একটা পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে আসে, আপনাকে প্রশ্ন কিন্তু দিচ্ছে হার্ট ফেলিওর ডায়াগনোসিসে দেয় নাই। আপনাকে মনে করেন একটা প্রশ্ন দিচ্ছে হার্ট ফেলিওরের যে প্রগনোস্টিক, সবচেয়ে খারাপ প্রগনোস্টিক ফ্যাক্টর কি, কিংবা কজ অফ ডেথ কি, মানে মোস্ট কমন কজ অফ ডেথ ইন হার্ট ফেলিওর। আপনারা সবাই জানেন এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সবকিছু জানেন। কিন্তু কথা হচ্ছে স্যাররা হার্ট ফেলিওর জিনিসটা ওই প্রশ্ন দেয়ই নাই। স্যাররা দিছে কি, একটা পেশেন্ট মানে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, অথবা পেশেন্ট অর্থপ নিয়ে আসছে, মানে সে যখন লাইং পজিশনে থাকে তখন তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা হয়। আপনি দেন হচ্ছে এক্সামিনেশন করে দেখা গেল তার বায়োভেজাল ক্রিপিটেশন আছে, তার পালস দেখলেন, পালসাস অল্টারনেন্স আছে। তার মানে দেখেন আমি যে জিনিসগুলো বলতেছি, এগুলো প্রত্যেকটা ডিজিজের কিছু ফিচার, কোর ফিচার। এই কোর ফিচার গুলা দেখে আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে যে এটা ডায়াগনোসিস কি হতে পারে, এটা ডায়াগনোসিস কি হতে পারে। তার মানে এই ডায়াগনোসিস গুলা যেটা মাথায় রাখতে হয়, এই ডায়াগনোসিস গুলো আপনাকে স্যাররা, আপনি নর্মাল একটা পেশেন্ট যেভাবে দেখেন, আমি যেটা বলি নিউরোলজিতে, আপনাকে কখনোই আপার মোটর নিউরন সাইন জিনিসটা স্যাররা দিবে না। স্যার হয়তো এটা দিব যে প্লান্টার এক্সটেন্সর, তখন আপনি বুঝবেন আচ্ছা এটা তো আপার মোটর নিউরন সাইন। জিবিএস এর পেশেন্ট স্যার কখনো দিবে যে পেশেন্টের লোয়ার মোটর নিউরন লেশন, স্যার বলবো যে ফ্লাসিড প্যারালাইসিস। তাহলে ফ্লাসিড প্যারালাইসিস দেখে আপনি বুঝবেন আচ্ছা ইটস এ, তাহলে তো এটা হচ্ছে আপনার কি বলে মোস্ট লাইকলি লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে প্রশ্ন পড়ার ক্ষেত্রে আটলিস্ট 2 বার ভালো করে পড়বেন যে কি বলছে, কি বলার পরে দেন আপনি ওই জিনিসগুলো এবিসিডি কি অ্যান্সার কি দেন আপনি দেখাবেন। ঠিক আছে, প্রশ্ন কি বলতেছে সেই অনুসারে আপনি দেখাবেন। এবং দাগানোর ক্ষেত্রে মাথায় রাখবেন, মানে যেহেতু এটা ওএমআর শিট স্যাররা নিজেরা দেখে না, এটা একটা মেশিন, মেশিনে দেখে আমরা, মেশিনে দেখি না, দাগাইতে হয় সাধারণত পেন্সিলে। তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবেন দাগানোটা যেন একটু স্পষ্ট হয়, বৃত্ত ভরাটটা যেন বৃত্তের বাইরে না চলে যায় আর কি, বুঝতে পারছেন, এবং এটা যেন স্পষ্ট হয়। খুব বেশি লাইটলি দাগালে কিন্তু ওটা ওএমআর মেশিন দেখতে পারে না, ডিটেক্ট করতে পারে না, এটা কিন্তু আর একটা ঝামেলা, বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং লাস্ট মোমেন্টে ডিভাইসের ক্ষেত্রে এক একজনের এক এক প্যাটার্ন হবে। হয়তোবা আরিফিন ভাইয়ের যে প্যাটার্ন হবে সেটা ফাতেমা আপুর না হতে পারে, নীলিমা আপুর হয়তোবা অন্য প্যাটার্ন, মালিয়া আপুর আর একটা প্যাটার্ন, মানে এক একজনের কিন্তু এক একটা প্যাটার্ন হবে। কারণ আমি প্যাটার্ন যাই হোক না কেন, আমাকে ডেভিডসনের যে পোর্শনটুকু আছে, ডেভিডসনের পোর্শনটুকু আমাকে চোখ বলে যেতে হবে, ডেভিডসনের পোর্শনটুকু কি করতে হবে, চোখ বলে যেতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। এবং আমাকে মেজর যে সিস্টেম গুলো আছে, তাহলে আমরা কয়েকটা সিস্টেম বলে ফেলছি, 4টা সিস্টেম মাস্ট, 2টা সিস্টেম ঝামেলা করে। আর কিছু সিস্টেম আছে যেটা হচ্ছে পেপার অনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে, যে কিছু কিছু বক্স বেস্ট আসে। যেমন আপনাদের হচ্ছে এখন ওই যে কি বলে রাসেল ভাইপার, রাসেল ভাইপারের জন্য আপনি এখন গাইডলাইন খোঁজার কোনো দরকার নেই, রাসেল ভাইপারের গাইডলাইন সেশন সেমিনার করার কোনো দরকার নেই। আপনি রাসেল ভাইপার নিয়ে আপনি জাস্ট ডেভিডসনে কতটুকু অ্যান্টিভেনাম আছে, রাসেল ভাইপারে কি টক্সিন, নিউরোটক্সিন কিংবা ওই ভেনাম অতটুকু পড়ে ফেলেন। ঠিক আছে, এখন আপনি যদি চিন্তা ভাবনা করেন স্যার রাসেল ভাইপার থেকে প্রশ্ন দিল, স্যার একটা সেমিনার করে আসছে, মনে করেন স্যার একটা ন্যাশনাল পর্যায়ে সেমিনার করে আসছে, যে স্যার প্রশ্ন করছে, এখন ওই স্যার একটা সেমিনার করছে, তার মনে হয়েছে যে এই কোশ্চেনটা আমি দিই, আপনি কখনো খুঁজে পাবেন এটা, এটা খুঁজে পাওয়া সম্ভব? আপনি যত রাসেল ভাইপার ওই একটা প্রশ্নের জন্য আপনার 1 ঘন্টা মানে বিভিন্ন গাইডলাইন খুঁজতেছেন, কিন্তু যা বললেন আসলো না। তখন লাস্ট মোমেন্টে আলটিমেটলি স্যারদের কি প্রশ্ন করবে, যাই করুক না কেন আমাকে ডেভিডসনে রাখতে হবে। এবং হিট স্ট্রোক, হিট স্ট্রোক এবং রাসেল ভাইপার কিন্তু একটা বার্নিং ইস্যু, আমরা ডেভিডসন বেস্ট করে ফেলবো। এটার জন্য আমাকে আকাশ পাতাল ফেসবুক ইউটিউব দেখার কোনো দরকার নেই লাস্ট মোমেন্টে। ঠিক আছে, তার মানে এই এনভায়রনমেন্টাল মেডিসিন যেটা বললাম, টক্সিকোলজি, এখান থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে।
এরপরে আমাদের যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি বলে সেটা, পেপার অনের ক্ষেত্রে জেনেটিক্স আমরা বলে ফেলছি যে কিভাবে পড়তে হবে। টিপস ক্লাস গুলো যদি পারেন করবেন। টিপস ক্লাসটা করে আপনি হয়তো বা 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে টিপস ক্লাস করার পরে একটু ফ্রেশ হয়ে জাস্ট ওই টপিক গুলো আবার একটু চোখ বুলাবেন, যতবার খালি চোখ বুলাবেন, ঠিক আছে? এর বেশি কিচ্ছু লাগবে না। তার মানে দিন শেষে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের কাছে আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতে হবে। আমরা দোয়া করার ক্ষেত্রে যেন এমন না হয় যে আমি শুধু নিজের জন্য দোয়া করতেছি। আমি দোয়া করবো যে আমার জন্য আল্লাহ যারা কষ্ট করতেছে সবাইকে পাস করে দেয়। মানে এফসিপিএস তো এমন না যে এটা লিমিটেড সিট, এখনো লিমিটেড সিট আসে না, একটা সময় লিমিটেড সিট হয়তো বা চলে আসবে। কারণ বিসিপিএস এর প্ল্যান প্রোগ্রাম কি এটা আল্লাহ তালাই ওদের ভালো জানে মাথায়। কিন্তু এখন তো সবাই চান্স পাক, সবাই চান্স পাক না, যে আমরা যে কয়জন আছি আল্লাহ সবাই চান্স পাই। হ্যাঁ, আমাকে চান্স করে দাও, যারা পরীক্ষা দিচ্ছে আমার যারা বন্ধু বান্ধবী কলিগ ছোট ভাই বড় ভাই সবাই চান্স পাক। হ্যাঁ, সবাই সবাই চান্স পাক, দেখবেন যে আল্লাহ তালা ওই দোয়ার জন্য সবাই মানে ওদেরকে যে দিচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছে, মানে দোয়ার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না। ঠিক আছে, দিন শেষে দোয়াটা খুবই ভাইটাল, কারণ আপনি এই দোয়া জিনিসটাকে আপনি একটা স্ট্রেংথ দিবেন। ঠিক আছে, এবং আপনি কোন স্টেজে যাচ্ছেন না যাচ্ছেন এটা আসলে মানে কি বলবো, আসলে এটা অন্য কেউ কিছু বলে না, এটা আমি বলি। আমি যখন আমি এরকম করছিলাম আমার এখনো মনে আছে, আমি যখন আল্লাহর কাছে দোয়া করছিলাম তখন আমি জাস্ট কেঁদে ফেলছি। আমার এখনো মনে আছে, আমার এমন একটা স্ট্রাগলিং সময় যাচ্ছিল আর কি ওই সময়টাতে। আমি এই পরীক্ষা শুক্রবারে, আমাদের 3 পেপার ছিল, ছিল হচ্ছে বুধ বৃহস্পতি, শুক্রবারে হয়নি, শনিবারে, মানে 3 পেপার 4 দিনে হয়েছে আর কি। তার আগের সপ্তাহে আমার এখন মনে আছে, জাস্ট দোয়ার সময় আমি কেঁদে ফেলছি, আল্লাহ আমি কি অবস্থায় আছি, এখন আমাকে এত চাওয়া পাওয়া, ফ্যামিলির চাওয়া পাওয়া সব চারদিক দিকে মিলে আর কি। এবং ওই সময় আমার কাছে জাস্ট একটা মনে হয়েছে যে মানে জাস্ট রিল্যাক্স আর কি, যে না আমি একজনকে কিছু বলছি এবং আমার বিশেষ যে সে আমাকে হতাশ করবে না। এটার জন্য দোয়ার কোনো বিকল্প না। ঠিক আছে, আপনি বেশি বেশি দোয়া করবেন আর কি। তবে আপনি চেষ্টা করতেছেন, আল্লাহ তালা ডাক্তারি লাইফটা এমন একটা জিনিস, এটা এমন একটা পিকুলিয়ার জিনিস, আমি হাল ছাড়বেন না। আমি এতটুকু বলবো, হাল ছাড়বেন না, বুঝতে পারছেন? হয়তো আল্লাহ আপনাকে একটু দেরিতে দিচ্ছেন। অনেকে আছেন ভাইয়া পুরো 2-3 বার পরীক্ষা দিচ্ছেন, এখনো হচ্ছে না, অনেকে প্রথমবারই হয়ে গেছে। এখন আল্লাহ তালা কার ভাগ্যে কি রাখছে এটা কেউ জানে না। 2-3 বার যারা হয়েছে আল্লাহ তালা তারা হয়তো কি রাখছে, সে হয়তো যখন প্রফেশন লাইফে যাবে সে অনেক আগে যাবে, এটা বলা যায় না। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তালা যখন দিবে, আপনার যে দোয়া করতেছেন দোয়া কবুল হচ্ছে না, তাই না? দোয়া করতেছেন হচ্ছে না, এবার দিলেন হলো না, এই সামনের বার দিচ্ছেন হচ্ছে না। কিন্তু যখন দেখবেন আল্লাহ তালা দোয়া কবুল করবে তখন দেখবেন একসাথে সবগুলো হয়ে যাচ্ছে। এফসিপিএস হয়ে যাচ্ছে, এমআরসিপি হয়ে যাচ্ছে, এদিকে এমসিপিএস দিয়ে ফেলছেন। হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বাইরে এক্সাম গুলোতে এন্ট্রি নিচ্ছেন, সেগুলো হয়ে গেছে। যখন হওয়া শুরু করবে তখন দেখবেন সবগুলো হয়ে যাচ্ছে। এটার উপর বিশ্বাস রাখবেন। মানে মেডিকেল লাইফে আপনি হাল ছাড়বেন না। মেডিকেল লাইফে একটাই শর্ত, আপনি কত ট্যালেন্ট এটা না, আপনি কতটুকু ডেডিকেটেড, আপনি কতটুকু লেগে থাকতে পারতেছেন এটা ভাইটাল। আপনি লেগে থাকবেন, আপনি মেন কথা আপনি হাল ছাড়বেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি হালটা ছাড়বো না, আমি আমার সর্বোচ্চ এবং অনেস্টলি আমি চেষ্টা করবো। চেষ্টার ভিতরে যেন কোনো ঘাটতি না থাকে। আপনি বুঝবেন, আপনি দিন শেষে নিজের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন, আল্লাহ আমি আসলে চেষ্টা করছি, আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, কিংবা আমি যতটুকু করা উচিত ছিল সেটা করতে পারিনি, কিন্তু আমাকে যতটুকু করছি এটা আমার জন্য যথেষ্ট, আমাকে দিয়ে দাও। ঠিক আছে, অতএব মেইন কথা হচ্ছে দোয়াটা খুবই ভাইটাল। আপনি দোয়া না করলে কখনোই আলটিমেটলি একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে না। ঠিক আছে, আপনাকে দোয়া, আপনার পরিশ্রমের সাথে দোয়া যখন একত্রিত হবে তখন দেখবেন চলে আসবে। সবর করাটা খুবই ভাইটাল। এটার জন্য লাস্ট মোমেন্টে আপনারা কখনো প্যানিক হবেন না। লাস্ট মোমেন্টে আপনি মাথা ঠান্ডা রাখবেন, জাস্ট একটা জায়গায় বসবেন, বসে ভাববেন যে ইনশাল্লাহ যা হয়েছে ইনশাল্লাহ আমি পারবো। হ্যাঁ, আমি ইনশাল্লাহ পারবো এবং আল্লাহ তালা আছে, তা দোয়া করছি ইনশাল্লাহ আমার কাছে হবে। এই জিনিসটা কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। পরীক্ষা হলে কখনোই আশেপাশে যারা আছে তাদের সাথে শুরু থেকে অত গসিপিং করা দরকার নেই। হ্যাঁ, আশেপাশে যারা আছে, কারণ অনেকে যেটা হয় মানে পাশের জন যে আসে তার সাথে একটা দেখবেন যে পরিচয় কিংবা পরিচয় থাকতে পারে, কিন্তু কখনোই যেটা হয় অনেক সময় হয় কি, আপনি একটা এসবিএ কখনোই কিন্তু এটা সেট ভিন্ন হয়। এখন আপনি একটা এসবিএ কি করতেছেন, মানে দেখতেছেন, এসবিএ দেখার সময় হচ্ছে কি পাশের জন আপনাকে জিজ্ঞাসা করতেছে, আপু ওই উইলসন ডিজিজ থেকে যে এসবি আসে এটা পারছেন, কিংবা আপু ওই হেমাটোক্রোমাটাইসিস থেকে এসবিটি পারছেন, কিংবা আপু ওই যে পোস্টপার্টাম সাইকোসিস থেকে আসে এটা কি পারছেন। এতে হবে কি, আপনি তখন মাইন্ডে ডিটেলস হয়ে যাবেন। আপনি তখন দেখবেন কি যে আলটিমেটলি ওই এটার এনসার আপনি মানে দেখা যাচ্ছে যে যেটা এসবি আপনি দেখাইছিলেন সেটা আপনার মাথায় আছে, কিন্তু ওর কথা শুনে আপনি তো উইলসনের এসবিটা দেখেনই নাই। উইলসন এসবি দেখছেন তখনও দেখেন না, হয়তো তার মানে তার সেটে এসবি উইলসনটা আছে হচ্ছে 10 নম্বরে, আপনার সেটে আছে 25 নম্বরে। কিন্তু তখনই আপনার চিন্তা ভাবনা হবে, আল্লাহ উইলসন থেকে কি দিছে, আমি তো উইলসনটা পড়ে আসেনি ভালো করে, এটা তাহলে কি দিছে। তখন দেখবেন যে আপনার ভিতরে একটাই মানে খটকা লাগবে, কিংবা এই জিনিসটা আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। এর জন্য পাশে পাশে যারা আছে এই জিনিসটা মানে যাই হোক না কেন ওটা পড়ে,
হ্যাঁ, আপনার এই পরীক্ষার ক্ষেত্রে আপনার কিছু জিনিস হেল্প লাগতে পারে, আমি বলতেছি না যে আপনি হেল্প নিবেন না, হেল্প লাগতে পারে, কিছু কিছু জিনিস আছে লাগতে পারে। তোমরা নিজের মানে একটা জিনিস বলো, নিজের বুদ্ধি ফকির হওয়া ভালো, এটাও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ট্রু। দেখা যাচ্ছে আপনি যেটা অ্যান্সার দিচ্ছেন সেটা আপনি ঠিক ছিল, কিন্তু পাশে একজনের কাছ থেকে শুনে ওটা মুছে আর একটা অ্যান্সার দিচ্ছেন, দেখবেন ওটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওটা যদি দরকারি হয়, একান্ত দরকার হয়, এটা পরীক্ষার লাস্টে, পরীক্ষা লাস্টে যখন সময় আছে, অনেক সময় পাবেন আপনি। যদি এক চান্সে পরীক্ষাও দেন, দেখবেন আপনি অনেক সময় পেয়ে যাচ্ছেন, তখন দরকার দুই একটা জিনিস পাবেন। দুই একটা জিনিস আলটিমেটলি দেখা যাচ্ছে যে কনফিউশন যদি থাকে তখন আপনি শুনতে পারেন, না শোনানোর হচ্ছে সবচেয়ে বেটার। এবং প্রশ্নের ক্ষেত্রে বারবার বলি, কিছু কিছু এসবি থাকবে, কিছু কিছু সেটের এসবি এতই ভাগ্য খারাপ তাদের, শুরুর দিকে এসবি গুলো কঠিন, শুরুর দিকে এসবি গুলো কঠিন, পরের গুলো ইজি, এরকম কিন্তু হয়। কারণ সেট তো থাকে, এক একটা সেটে দেখা যাচ্ছে এক এক রকম প্রশ্ন। কিছু কিছু সময় দেখা শুরুর দিকে এসবি কঠিন, তারপরে এসবি গুলো সহজ, পরের এসবি গুলো কি সহজ। এটার জন্য যেটা মাথায় রাখা লাগবে, শুরুতে এসবি কঠিন, আপনি হতাশ হয়ে গেছেন, আল্লাহ কি হবে, আমি তো পারতেছি না, 10টা 15টা এসবি দেখছি, তার ভিতরে 7টা পারছে, 8টাই পারতেছি না, কোনো সমস্যা নাই, দেখবেন পরের সবগুলো আপনি পারতেছেন। ওই পর্যন্ত কিন্তু মেন্টাল স্ট্রেংথ নিয়ে যেতে হবে, এটা একটা এক্সাম। এবং পরীক্ষার আগে, এক্সাম ইজ এ মাইন্ড গেম, এক্সাম পুরোটাই একটা মাইন্ড গেম। এই মাইন্ড গেমের জন্য আপনার যতটুকু কুল থাকবে, যত ঠান্ডা রাখবেন, যত ঠান্ডা থাকা সম্ভব হয় না আমরা জানি, আমি নিজেও ঠান্ডা থাকতে পারি না, টেনশন লাগে অনেক। তবে যারা ঠান্ডা থাকতে পারে, যারা খুবই কুল থাকতে পারে, দেখবেন এতে সাকসেস রেট বেশি, মানে যতটুকু কুল আর কি, ঠিক আছে, এটা রাখতে হবে। এবং আমার এখনো মনে আছে, আমি যখন এফসিপিএস পরীক্ষা দিই, আমি নিজের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেছি এই কারণে, তাহলে আপনারা বুঝবেন। আমরা তিনজন পরীক্ষা দিতে গেছিলাম, আমি আর আমার দুজন বড় ভাই। যখন আমি পরীক্ষা, আমাদের সময় 3টা পেপার ছিল, ওই যে ব্রিজ আছে, ওভারব্রিজ ছিল, এখনো কি ওভারব্রিজটা আছে নাকি নাই, আছে মনে হয় না, ওভারব্রিজটা মনে হয় আছে বিসিবিএস এর সামনে, ওই আচ্ছা ভাই। যে আছে। আমি তো, আমরা যাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে ওই যে এতে কিছু যাওয়ার পরে দেখি সবাই গম গম করে পড়তেছে, মানে সকালবেলা সবাই দেখি ডেভিডসন কাইটে জেনেসিস এর শীট কাইটে, যত কিছু আছে সব কিছু পড়তেছে, অনেকে দেখে যে বেসিক শীটে পড়তেছে, আমরা তো এগুলো পড়ি নাই। এখন ওই মুহূর্তে আমার এখনো মনে আছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমের যে একটা ছবি আছে গ্যাস্ট্রোএন্টারোলজিতে, ওই ছবিটা দেখে আমি সিঁড়ির উপরে দেখি যে একজন পড়তেছে, হ্যাঁ, আমি দেখে দেখেছি আল্লাহ এটার জন্য কি ছিল, আমার তো খেয়াল নাই। তখন দেখলাম এই পরিবেশে থাকা যাবে না, তখন আমরা তিনজন করলাম কি, অপোজিটে একটা মসজিদ আছে, মসজিদে ঢুকে গেছে, মসজিদে ঢুকে নামাজ টামাজ করে তখন আমরা নিজেরা আলোচনা করতেছি, আসলে নিজেরা জাস্ট রিল্যাক্সেশনের জন্য নিজেরা বিভিন্ন আলোচনা করতেছি, মানে আউটসাইড দ্য এক্সামের বাইরে, ঠিক আছে, আমরা জাস্ট কিছু জিনিস নিজেদের ভিতরে আলোচনা করতেছি। তখন দেখা যাচ্ছে আমাদের মাইন্ডে ফ্রেশ, দেন আমরা ওখান থেকে যে ডিরেক্টলি পরীক্ষা চলে যাচ্ছে। এবং যেটা দেখলাম ওই প্রশ্নটা আসে নাই, কিন্তু আমার ভিতরে তখনও দেখতেছিলাম আল্লাহ এটা আসে কিনা। তো এই যে জিনিসগুলো মানে মাথার ফুল রাখবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এক্সামের আগে দেখবেন অনেকে পড়তেছে, অনেক কিছু করতেছে, এই জিনিসটা দেখে ঘাবড়ানো যাবে না, যতটুকু সম্ভব নিজে থাকবেন, দেখবেন, হ্যাঁ, এই জিনিসগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি পড়ার ক্ষেত্রে বারবার বলতেছি, আপনাকে ডেভিডসনটা অবশ্যই একবার দেখে যেতে হবে, ভালো হচ্ছে 2বার দেখা, অ্যাটলিস্ট 2বার দেখে যাওয়া বেটার। ঠিক আছে, একবার দেখে পরীক্ষা হলে বসাটা আমার কাছে মনে হয় এটা অন অফ দা হচ্ছে আপনার কাছে, এটা একটু বেশি রিস্কি হয়ে যায়। 2বার অ্যাটলিস্ট দেখতে হবে, 3বার দেখলে ভালো, 3বার ডেভিডসন দেখলে ভালো, 2বার অ্যাটলিস্ট দেখতে হবে, 3বার দেখাটা একটু সেফ। ঠিক আছে, দেখার ক্ষেত্রে আপনি জাস্ট পেজ উল্টাচ্ছেন, এনাফ, এটাই এনাফ। আপনি পেজ উল্টাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই টপিকটা আচ্ছা সাথে একটু দেখে আসি, দেখে ফেলে, এতে কি হবে, ওই যে একবার দেখবেন বারবার জিনিসটা দেখলে হবে কি, একটা মানে কনফিডেন্স চলে আসবে। দেখা মানে এটা না আপনি পুরো পড়ে ফেলতেছেন, এখন বলতেছেন ভাই একা একটা তো 6-7 ঘন্টা পড়তেছে, যে টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বে আগে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট না কিংবা ক্লাসে বলে নাই সেগুলো চোখ বুলে যান। ক্লাসে তো অনেক কিছু বলে, আপনাকে নর্মাল একটা জিনিস দেখেন, আপনাকে হেপাটোলজি থেকে প্রশ্ন যখন করা হয়েছে, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন 50টা 30টা করে প্রশ্ন পাইছেন, কিন্তু হেপাটো থেকে আসবে 4টা প্রশ্ন। তাই 4টা প্রশ্নের জন্য তো আপনাকে ওইভাবেই পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিক গুলো দেখতে হবে। এটার জন্য তো প্রত্যেক লাইন বাই লাইন করার মতো একটা স্কোপ নাই, তাহলে ইম্পর্টেন্ট থেকে মানে মেজর সিস্টেমটা পড়বো, আবার মেজর সিস্টেমের ইম্পর্টেন্ট টপিক থেকে লেস ইম্পর্টেন্ট পড়বো, তাহলে সেই টপিক গুলো আপনি দেখে ফেলবেন, দেখে চোখ বুলালে অ্যাটলিস্ট হবে কি, আপনি একবার দেখলে কনফিডেন্স পাবেন, আল্লাহ আমি তো দেখছি, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। এটা দেখানো হচ্ছে এই কারণে নিজের উপরে সেলফ কনফিডেন্স বানাতে। তবে যাই হোক, আপনাদের উপর আমার অনেক আশা, ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। মেইন কথা হচ্ছে আপনাদের উপরে, আপনাদের কোনো নাই বিশ্বাস, আপনারা অনেক কিছু হারিয়ে ফেলছেন, কিন্তু আমার অনেক বিশ্বাস যে আপনারা সবাই পারবেন, ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা নিজেরাও জানেন না আপনারা কতটুকু পটেনশিয়াল, ঠিক আছে। আপনাদের প্রতি আমার এটা অনেক বিশ্বাস যে আপনার প্রত্যেকেই পারবেন। আপনি নিজে থেকে হয়তো বা বুঝতেছেন না আমি পারবো না, কিন্তু আমি জানি আপনি পারবেন, কারণ আপনি এমবিবিএস পরীক্ষা দিয়ে আসছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা, টাফেস্ট পরীক্ষা দিয়ে আসছেন। আপনি হয়তো বা আলটিমেটলি এটা দেখবেন আর কি, যে আপনি এটা পারবেন, ঠিক আছে। এটা সবচেয়ে বড় ব্যাপার, অর্থাৎ এই জিনিসটা আপনার একটু আমাকে ইনশাল্লাহ দোয়া করে থাকবে, আপনারা পারবেন, এর জন্য হতাশ হবেন না।
যাই হোক, আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রিলিমিনারি কথা। এখন আমরা একটু কার্ডিওলজি করবো। আমরা লাস্টে কার্ডিওলজিতে যেটা হয়েছে, আমাদের কি জাবির ভাই আছে? আচ্ছা, জাবির ভাই নাই, তাহলে আমরা একটু ওই কার্ডিওলজির কিছু টপিক নিয়ে ডিসকাশন করি, ঠিক আছে? কার্ডিওলজির কিছু টপিক নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই যে কার্ডিওলজি আলটিমেটলি পড়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার। কার্ডিওলজি আমাদের একটা ভাইটাল জিনিস, এবং কার্ডিওলজি হচ্ছে আমাদের থেকে প্রশ্ন আসে অনেক। তাহলে চলেন আমরা একটু কার্ডিওলজির প্রশ্নটুকু দেখে আসি। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে, কোয়ারি আছে বলেন তো, এক্সাম রিলেটেড? এখন আমাকে একটু বলেন। আচ্ছা, ক্লাস শুরু হয়েছে কয়টায়? ক্লাস তো উহ, এটা তো ক্লাস না, হ্যাঁ এটা তো ডিসকাশন আর কি। 5:30টায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু করেন। ভাইয়া যদি হচ্ছে এমসিকিউ বললেন যেটা প্রথমে দেওয়ার জন্য, যদি কোনো এমসিকিউ দেখছি আমি পাচ্ছি না, মানে হয়তো আমার মানে পড়ার মধ্যে পড়তেছে না বা আমি মাথা এখন নিতে পারছি না, তাহলে কি সেটা স্কিপ করে পরেরটাই চলে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে আসলে। বললাম না যে আসলে বললে পরে আমার অনেক কিছু মনে থাকে, কিংবা অনেক জিনিস ডিসকাশন আসে। এটা আসলে খুব ভাইটাল একটা জিনিস। সেটা হচ্ছে দুইটা জিনিস আমার মাথায় আসছে। সেটা হচ্ছে যেটা আপনি পারবেন না সেটা তখন দেওয়ার দরকার নাই, অথবা ঠিক আছে। মেইন কথা হচ্ছে মানে মেইন কথা হচ্ছে যে যখন আপনি একটা এক্সাম মানে একটা প্রশ্ন পাচ্ছেন না, মনে করেন যে 45 নাম্বার পারতেছেন না, তাহলে 45 নাম্বার না পেলে আপনি ওটা স্কিপ করে যান। একটা এসবি পারতেছেন না, কিংবা আপনি এসবি এটা দেখতেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না, এটা আমার একটু ভাবা দরকার, কিংবা এই জিনিসটা আমার একেবারে আউট অফ নলেজ, এটা আমি একটু পরে দিব। আপনি কি করবেন? আপনি সুন্দর করে এটা দাগিয়ে রাখবেন। আপনি তো পেন্সিল নিয়ে যাচ্ছেন, কলম নিয়ে যাচ্ছেন, আপনি জাস্ট প্রশ্নে দাগানো যায়, ঠিক আছে? আপনি দাগিয়ে রাখবেন। আপনি দাগিয়ে আপনি দেখবেন যে এটা আমি দেইনি, একটু ভালো করে দাগিয়ে রাখবেন। লাস্ট যখন পরীক্ষা শেষ হবে তখন আপনি ওই জিনিসটা স্কিপ, তখন দেখবেন যে আমি কোন কোন কোশ্চেনটা দেইনি, তখন আপনি কোশ্চেন গুলো দিবেন। তখন আপনি কি করবেন? কোশ্চেন গুলো দিবেন। তাহলে এটা 1 নম্বর কথা, যে আপনি এটা দরকার হলে পরে দিবেন, কিন্তু আপনি দাগিয়ে রাখবেন কিন্তু অবশ্যই। না দাগিয়ে রাখলে কিন্তু আপনার এটা কিন্তু করতে পারবেন না, ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কারণ অ্যান্সার শিট দেখে ডিফারেন্সিয়েট করা যায় না। আপনি মনে করতেছেন যে ভাই আমি তো না দাগালেও আমি তো অ্যান্সার দিই নেই, এটা তো পরীক্ষায় আছে, কিন্তু এটা কিন্তু আপনি কখনোই দেখবেন যে আপনি এটা ডিফারেন্সিয়েট করতে পারবেন না। কারণ 35-এর পরে 36, আপনি মাঝখানে 37 আছে, 36 নাম্বার যে দাগান নাই, এটা দেখবেন যে এটা ওএমআর শিট থেকে বুঝে যায় না, ঠিক আছে? কারণ দাগাইতে গেলে সবই মনে হয় যে দাগানো। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন দেখা রাখবেন, প্রশ্ন দেখানো যায়, এটা 1 নম্বর কথা। 2 নম্বর জিনিস হচ্ছে, আর একটা জিনিস, যখন আপনি দাগানোর পরে অ্যান্সার দিবেন, মনে করেন আপনি 35-36 দুটো অ্যান্সার দেন, 35-36 অ্যান্সার দেন নাই, তাহলে 35-36 অ্যান্সার না দেওয়ার ফলে নেক্সট জিনিস আসতেছে কি 37 নাম্বার। নেক্সট জিনিস কি আসতেছে? 37 নাম্বার। তাহলে 37-এর অ্যান্সারটা যেন 35-এ না যায়, এটা কিন্তু অনেকের ভুল হয়, এটা যেন না হয়, বুঝতে পারছেন? মানে আপনি কিন্তু 35 আর 36 দাগান নাই, 35-36 দাগান নাই, তাহলে নেক্সট হচ্ছে 37 নাম্বারের অ্যান্সার। 37 নাম্বারের অ্যান্সার হয় কি অনেকে 35 নাম্বার কিন্তু চলে আসে, 35 নাম্বার কিন্তু চলে আসে। তারপর 35 থেকে 36 কিছুক্ষণ পরে মনে হয় আল্লাহ আমি এটা কি করলাম। যদি পেন্সিল দিয়ে দাগানোর মুছার অপশন আছে, কিন্তু এটা আপনি মাথায় রাখবেন। বিশেষ করে যেটা স্কিপ করতেছেন, স্কিপ করার পরের অ্যান্সারটা আপনি সুন্দর প্রশ্নের সাথে ওএমআর শিট মিলিয়ে দাগাবেন। প্রশ্নের সাথে ওএমআর শিটটা মিলিয়ে কি করবেন? দাগাবেন, এটা যেন মিস না হয়, ঠিক আছে? এটা যেন মিস না হয়, তাহলে আপনি ওই জিনিসটা করবেন। আর একটা জিনিস হচ্ছে, বিভিন্ন ধরনের আপনার প্যারামিটার আসবে অ্যাসিড বেস ডিসঅর্ডারের ভিতরে। অ্যাসিড বেস ডিসঅর্ডারের ভিতরে আসতে পারে আবার এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আসতে পারে। কিছু কিছু জিনিস মনে হচ্ছে যে না, আবার জেনেটিক্স এর পেডিগ্রি চার্ট, জেনেটিক্স এর পেডিগ্রি চার্ট, এটা আমরা ক্লাসে পড়ছি। এই জিনিসগুলো আপনি কোশ্চেনে সুন্দর করে মানে লিখবেন, কোনো সমস্যা নেই। কোশ্চেন আপনি লিখবেন যে এটার পেডিগ্রি চার্টটা করে দেখে নাই অ্যান্সার কি। মুখে মুখে এটা করা দরকার নেই, এটা আপনি হাতে কলমে এটা করে দেন হচ্ছে আপনি ওটার অ্যান্সার কি হয় দেন আপনি এটার অ্যান্সার মিলাই দিবেন, ঠিক আছে? মানে যেটা আপনার লেখা প্রয়োজন সেটা আপনি লিখবেন। কথা কি আপু বুঝতে পারছেন? মুমতাজ জি আপু? ভাইয়া, বুঝতে আচ্ছা, আর পেরেছি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যেমন বললেন এসবিএ কোয়েশ্চেন গুলা যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আমার সেটের কোয়েশ্চেন হয়তো প্রথম দিকে বা মাঝখানের কোয়েশ্চেন গুলো কঠিন, আমি পাচ্ছি না, তো তখন কি আমি লাস্টের থেকে শুরু করব? না না এটা না কি না না, করা যেতে পারে? এটা তো বোঝা যায় না। লাস্টের সহজ আসলো। না, এটা লাস্টে এমন হইতে পারে যে আপনার প্রথমে সহজ ছিল লাস্টে কঠিন। এটা আসলে আমি বলার উদ্দেশ্য এটা, সেটা হচ্ছে আপনি তো জানেন না আসলে কোশ্চেনটা কিভাবে সেট করা হয়েছে। কোশ্চেনটা কিভাবে সেট করেছে এটা আপনি জানেন না, তার মানে শুরুর দিকে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনি পারতেছেন না। এমন হইতে পারে যে পিছনের দিকে অথবা মাঝখানের দিকে প্রশ্ন ইজি আছে, তার মানে ওই সময় আপনি ডিসহার্টেন হবেন না। এটা বলার উদ্দেশ্য এটা, যে আপনি প্রথম দিকে প্রশ্ন পারতেছেন না তার জন্য আপনি ডিসহার্টেন হয়ে যাবেন না, আল্লাহ আমার তো কমন নাই, আমার কি হবে। কথা কি আপনি বুঝতে পারছেন? ওই সময় ডিসহার্টেন হওয়ার কোনো চান্সই নাই। আপনি তখন দরকার হলে আস্তে আস্তে দিবেন, দেখবেন আস্তে আস্তে সাবসিকুয়েন্টলি আপনি অ্যান্সার গুলো পাচ্ছেন, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এসবি এমন একটা জিনিস, আপনি যখন এসবিএ গুলা দেখবেন, ইজি এসবিএ গুলা পারতেছেন,
হ্যাঁ ইজি, কিংবা যেগুলো আপনি আস্তে আস্তে পারছেন আপনার ভালো লাগবে, ক্লিনিক্যাল জিনিস তো আপনি দেখবেন ভালো লাগবে। আপনি ক্লিনিক্যাল এসবি গুলো দিচ্ছেন, এটার তো ডায়াগনোসিস মনে হচ্ছে এটা তো কোনো নেগেটিভ মার্কিং নাই, জাস্ট ঠান্ডা মাথায় কুল মাথায় পরীক্ষা দিয়ে আসবেন, দেখবেন আস্তে আস্তে সাবসিকুয়েন্টলি যে কঠিন এসবি গুলো আসতেছে সেগুলো আপনি পেরে যাবেন। ঠিক আছে, আপনাকে হতাশ হওয়া যাবে না, পরীক্ষা হলে নো স্ট্রেস। প্রশ্ন কমন আসতেছে না, তাহলে সামনের দিকে আমার প্রশ্ন ইজি আছে, ইনশাল্লাহ এগুলো পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, আর হচ্ছে কারো কোনো কোয়ারি আছে? ভাই ভাইয়া ওই হ্যাঁ দিন হ্যাঁ, কি হচ্ছে, অনেকে যে ওই যে আপনি বললেন বিসিপিএস এ অনেকেই পড়ালেখা করে, আমরা কি ওই সময় পড়বো নাকি ওই সময় মানে নিয়ে যেতে অন্য কিছু নিয়ে চিন্তা করব? আপনি নিয়ে যেতে পারেন, নিয়ে যে গেলে তো সমস্যা নেই। আপনি ডেভিডসনটা নিয়ে গেলেন, হ্যাঁ, যদিও পরে ওই সময় আসলে জাস্ট নিজের হচ্ছে মাইন্ড কি করা আর কি, হ্যাঁ, তবে নিয়ে যেতে পারেন। কিছু কিছু জিনিস আপনি জাস্ট সামনে বসে একটু দেখলেন, দেখতেও সমস্যা নেই। ঠিক আছে, দেখতে সমস্যা না, আপনি নিয়ে যেতে পারেন, আপনি ডেভিডসনটা নিয়ে যেতে পারেন। ডেভিডসনটা তো একদিনেই বই, তাহলে আপনি ওটা নিয়ে যেয়ে দেখলেন, এটা দেখতে কোনো সমস্যা নেই। এটা এক একটা জিনিস এক একদিন ফলো করে, কিন্তু আর একজন পড়তেছে ওই জিনিসটা দেখার দরকার নেই, আপনি নিজে নিজে কি করবেন এটা ভাই। আর একজন একটা টপিক পড়তেছে, আল্লাহ ওটা তো পড়ি নেই, ওইটা না, আপনি নিজে যে জিনিসটা পড়া দরকার সেটা আপনি পেজে ওঠা, নিজের উপরে আপনাকে হচ্ছে ফোকাস দিতে হবে। আচ্ছা ভাই, মিনিমাম কত পেলে পরের বার এক্সাম আপনি এক্সাম দিতে পারবেন ভাই, এই নিয়ে টেনশন করেন না, আপনি মিনিমাম টেনশন করেন না, আপনি ম্যাক্সিমাম পারবেন। মানে বিসিপিএস এরকম সাধারণত কখনোই হয় নাই যে আপনার মানে পরীক্ষা দিয়ে সে ফেল করছে তার জন্য পরের বার দেয় নাই, এরকম সাধারণত রেকর্ড নাই। বুঝতে পারছেন? তবে এই নিয়ে আপনি টেনশন করেন না, এটা আপনি পারবেন। তাহলে চলেন, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আর কারো কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা না থাকলে একটু আমরা কার্ডিওলজিটা দেখে আসি, কার্ডিওলজির টপিক গুলো একটু দেখে আসি। হ্যাঁ, কার্ডিওলজির যে পেপার টু, আচ্ছা সেই রিলেটেড, তাহলে আমাদের কার্ডিওলজির ক্ষেত্রে আমাদের তো পেপার টু, এখন পেপার ওয়ান পেপার টু হয়ে গেছে। এখন আমাকে একটু একটা জিনিস বলেন, পেপার ওয়ান টিপস ক্লাস এবং পেপার টু টিপস ক্লাস নিয়ে মানে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, মানে জানার জন্য আর কি, কোনো একটা টপিক রিলেটেড কার্ডিওলজি বাদে কোনো কিছু জানার আছে বা কোনো কিছু? ভাইয়া নিউরোফিজিওলজি জাস্ট খালি ওই ডেভিডসনের প্রথম 4-5 পৃষ্ঠা দেখে যাব, এই শেষ কয়েকদিন আর এক্সট্রা কিছু না দেখলে সমস্যা হবে? নিউরোফিজিও নিউরোফিজিওলজির ক্ষেত্রে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে, যেটা আমরা বললাম, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের ট্রাক্টের ফাংশন, হ্যাঁ, ওই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। ভিশন, ভিজুয়াল পাথওয়ে, যে ফিজিওলজি গুলো আছে সেটা আপনাকে পড়তে হবে। আর অনেক ফিজিওলজি ডেফিনেশন আছে, ট্রেমোর একটা ফিজিওলজি, আবার হচ্ছে ব্লাডার সিম্পটম, এটা একটা ফিজিওলজি, ডিজার্থ্রিয়া এটা একটা ফিজিওলজি, ডিসপেশিয়া এটা একটা ফিজিওলজি। ওই ডেভিডসন যদি ভালো করে পড়া যায়, ব্রেন স্টেম সিনড্রোম এটা একটা নিউরো অ্যানাটমি, তাহলে দেখবেন যে এখান থেকে পড়লে হবে, মানে লাস্ট মোমেন্টে আপু এক্সট্রা পড়া দরকার নেই, আপনি ডেভিডসন জি বেস্ট ওটাই পড়েন। বলছি, অনেক সময় দেখা যায় যে হুটহাট করে একটা দুটো চলে আসে যা আমরা কোনোদিন দেখিই নাই, ওর জন্য তখন সময় ওটা নষ্ট আপু করা। ওটার জন্য দরকার নাই, আপনাকে যেটা ম্যাক্সিমাম জিনিস সেটা আপনাকে জানতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, আর জি এফসিপিএস এর থ্যাঙ্কস। ক্ষেত্রে, হ্যাঁ, এটা নিউরোলজির ক্ষেত্রে আপনি অবশ্যই বারবার বলতেছি আমি, বারবার রিমাইন্ডার কিন্তু অনেকবার বলছি, আমি টিপস ক্লাসে বলছি, ক্লাসে বলছি, আপনাকে কিন্তু স্পাইনাল কর্ডের ফাংশন করে যেতে হবে। স্পাইনাল কর্ড মানে বিভিন্ন ট্রাক্টের ফাংশন ছাড়া হবেই না, ট্রাক্টের ফাংশন কিন্তু মাস্ট করতে হবে। বুঝতে পারছেন? এই ব্যাপারে কোনো আমাদের নাই। আচ্ছা জি আমরা তাহলে একটু কার্ডিওলজি পড়ে যাই। তাহলে কার্ডিওলজি পড়ার ক্ষেত্রে এখানে অনেক কিছু আছে, কিভাবে আপনাদের সুন্দর, এটা আগেকার ছিল, সেটা হচ্ছে 50টা প্রশ্ন, আমার হচ্ছে এই স্লাইডটা আগে করা, হ্যাঁ, যে কার্ডিওলজি হচ্ছে এর ক্ষেত্রে। তাহলে আমরা একটু কার্ডিওলজি যখন পড়বো সবসময় মাথায় রাখবেন, কার্ডিওলজি এমন একটা জিনিস, এটা একটু পিছনের টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট। কার্ডিওলজির ক্ষেত্রে সামনের দিকে খুব বেশি ইম্পর্টেন্ট, পিছনের দিকেও তেমন খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এর ভিতরে নর্মাল একটা জিনিস বলেন তো, একটা পেশেন্ট যদি চেস্ট পেইন নিয়ে আসে, চেস্ট পেইনের সাথে যদি টিয়ারিং চেস্ট পেইন থাকে, শব্দটা হচ্ছে টিয়ারিং চেস্ট পেইন, টিয়ারিং চেস্ট পেইন, এবং এই চেস্ট পেইনটা পিছনের দিকে রেডিয়েট করতেছে, ইন্টারস্কেপুলারে রেডিয়েট করতেছে, ইন্টারস্কেপুলারে, তাহলে এটা ডায়াগনোসিস কি হয়? ডায়াগনোসিস আমরা কি অ্যাওর্টিক বলি? ডাইসেকশন। অ্যাওর্টিক ডাইসেকশন, এটা আপনারা পারছেন। তাহলে চেস্ট পেইনটা যখন প্রশ্ন দেওয়া থাকবে যে টিয়ারিং চেস্ট পেইন, তাহলে আপনি বুঝবেন যে এটা অ্যাওর্টিক ডাইসেকশন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের দেখবেন লাস্টের দুটো টপিক আছে, আমি লাস্ট থেকে শুরু করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। লাস্টের দুটো টপিক আছে, একটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। কার্ডিয়াক টেম্পোনেন্ট আর একটা কি কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। এখন এই কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসের ভিতরে, মানে পেরিকার্ডিটিসের ভিতরে, নরমাল পেরিকার্ডিটিসের ভিতরে আমরা একটা জানি হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডিটিস আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। মানে পেরিকার্ডিটিসের আবার দুইটা, পেরিকার্ডিটিসের হচ্ছে একটা অ্যাকিউট পেরিকার্ডিটিস আর একটা হচ্ছে আলটিমেটলি কি কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। অ্যাকিউট পেরিকার্ডিটিসের চেস্ট পেইনটা ইউজুয়ালি হয়, যেটা আপনারা জানেন সবই, আমি জাস্ট আপনাদের মনে করাই দিচ্ছি। অ্যাকিউট পেরিকার্ডিটিসের ক্ষেত্রে যেটা হয়, এই চেস্ট পেইনটা একটু মুভমেন্ট করলে বাড়ে, এটা যখন মুভমেন্ট করবেন তখন বাড়বে, এবং সামনের দিকে যদি একটু লিনিং ফরওয়ার্ড করেন, সামনের দিকে ঝুঁকেন, তখন ব্যথাটা কমে যায়। ঠিক আছে, এখন পেরিকার্ডিটিসের চেস্ট পেইনটা যখন একটু সামনের দিকে লিনিং ফরওয়ার্ড করা যায় তখন একটু চেস্ট পেইনটা কমে, কারণ পেরিকার্ডিয়াম তো
যখন একটু দূরে সরে যায় তখন ব্যথাটা থাকে না। আবার যখন মুভমেন্ট করি কিংবা ব্রেথিং নেই, হ্যাঁ ব্রেথিং যখন নেই তখন আমার এই ব্যথাটা বাড়বে। বুঝতে পারছেন? তার মানে পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে নর্মাল জিনিস, আপনাদের এই জিনিসটা বলার উদ্দেশ্য এটা আপনার ক্লিনিক্যালি খুবই দরকার। কারণ চেস্ট পেইন নিলেই আমাদের 1 নাম্বার মাথায় থাকে হচ্ছে এমআই। হ্যাঁ, আমার চেস্ট পেইন, কোনো একটা পেশেন্টের চেস্ট পেইন হলে রোগীও ভাবে আমার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, ডাক্তার ভাবে যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে। এবং এই এমআই এর জন্য যে কোনো চেস্ট পেইনের ক্ষেত্রে এনি টাইপ অফ চেস্ট পেইন যদি থাকে, ইউজুয়ালি আপনার কাছে মনে হচ্ছে চেস্ট পেইন সাথে তার ডিজনি আছে, ইউজুয়ালি আমরা সাথে সাথে একটা ইসিজি করি। এর জন্য এটা একটা এফসিপিসি একবার আসছে যে চেস্ট পেনের ক্ষেত্রে প্রথম কি ইনভেস্টিগেশন করতে হয়। যে কোনো চেস্ট পেনের ক্ষেত্রে সাধারণত একটা ইসিজি করতে হয়, কারণ এমআই হচ্ছে সবচেয়ে খারাপ একটা কমপ্লিকেশন। এটা কিন্তু এফসিপিসি এর কোশ্চেন, যে একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসছে, ফার্স্ট আপনি কি ইনভেস্টিগেশন করবেন? ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে আপনি ইসিজি করবেন, সহজ জিনিস। কারণ এমআই সেকেন্ডে দেখবেন। তাহলে আমরা যেটা দেখলাম, এই পেরিকার্ডিটিস এর চেস্ট পেনটা সাধারণত দেখা যাচ্ছে যে লিনিং ফরওয়ার্ড করলে একটু কমবে, একটু রেসপিরেটরি মুভমেন্ট করলে, এদিক ওদিক করলে বেড়ে যাবে, তাই না? এই চেস্ট পেইনের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই এমআই তে আপনারা তো জানেন, এমআই তে নরমালি আমাদের ইসিজি তে কি পাওয়া যায় বলেন তো? আমরা কি দেখে এমআই বলি? ইসিজি তে এসটি কি পাই? এসটি এলিভেশন। এলিভেশন, এসটি এলিভেশন। এই যেটা আমাদের ভয়ের জিনিস, এই পেরিকার্ডিটিসে এসটি এলিভেশন পাওয়া যায়। পেরিকার্ডিটিসে কি পাওয়া যায়? এসটি এলিভেশন। এটা একটা ঝামেলা। তার মানে আপনি এমআইতে এসটি এলিভেশন পাচ্ছেন, পেরিকার্ডিটিসে এসটি এলিভেশন পাচ্ছেন। কিন্তু আপনি যদি পেরিকার্ডিটিসের পেশেন্টকে ওই স্টেপটোকাইনেস দেন, পেশেন্ট আরো খারাপ হয়ে যাবে। এই পেশেন্টকে দিয়ে কোনো লাভ নাই। কিন্তু এমআইতে আবার কি দিতে হবে? পেশেন্টকে আমরা জানি যে পেশেন্টকে হেপারিন দিতে হয়, স্টেপটোকাইনেস দিতে হয়। তাহলে মেইন কথা হচ্ছে দুটোতে এসটি এলিভেশন আসে, কিন্তু পোস্টে আপনি দেখবেন এই এসটি এলিভেশনের সাথে কি বলা আছে। এই এসটি এলিভেশনের সাথে যদি বলা থাকে কনকেভিটি আপওয়ার্ডস, কনকেভিটি আপওয়ার্ডস, তাহলে এই এমআই। শব্দ যদি বলা থাকে কনকেভিটি আপওয়ার্ডস, আর একটা হচ্ছে কনভেক্সিটি আপওয়ার্ডস। কনভেক্সিটি হচ্ছে এমআই আর MI কনকেভিটিটা হচ্ছে ওই পেরিকার্ডাইটিস। জানেন কনকেভ হচ্ছে এরকম, এরকম একটা জিনিস। কনকেভ মানে তো এরকম, আর কনভেক্স মানে এরকম। কনকেভ মানে হচ্ছে এটা, আর কনভেক্স মানে এইটা, তাই না? তাহলে কনকেভ মানে কি? এরকম, এই জিনিসটাকে কনকেভ বলা হয়। তাহলে কনকেভ সাধারণত কনকেভ হলে ইউজুয়ালি আপনি খুশি, খুশি না, এটা স্মাইল চিহ্ন। অবতল, অবতল। অনেক অনেক আগে সময় আমরা একটা সিন ছিল, স্মাইল সিন, স্মাইলের একটা এরকম লোগো ছিল, হাসি 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 মাখার চিহ্ন, মানে আমরা যে হাসি, তাই না? জোকারের মতো আর কি। তো মেইন কথা হচ্ছে এই যে একটা হাসি চিহ্ন, এটা মানে হচ্ছে ভালো। এটা মানে কি? ভালো। কারণ এই জিনিসটা হচ্ছে এত খারাপ না। তাহলে যেটাতে থাকবে কনকেভিটি আপওয়ার্ডস, সেটা মনে করবেন ভালো। ভালো মানে মন্দের ভালো, সেটা হচ্ছে পেরিকার্ডিটিস। পেরিকার্ডিটিসে সাধারণত কনকেভিটি আপওয়ার্ডস হয়। পেরিকার্ডিটিসে কি হয়? কনকেভিটি আপওয়ার্ডস হয়। আর ইউজুয়ালি আমাদের কনভেক্সিটি আপওয়ার্ডস হয় ইউজুয়ালি কোথায়? সেটা হচ্ছে এমআইতে। এমআইতে পাওয়া যাবে কি? কনভেক্সিটি আপওয়ার্ডস। বুঝতে পারছেন? তাহলে এমআইতে হবে হচ্ছে কনভেক্সিটি আপওয়ার্ডস। তাহলে এটা কিন্তু খুব ভাইটাল। এবং এই পেরিকার্ডিটিসে হয় কনকেভিটি আপওয়ার্ডস। হ্যাঁ, এখন পেরিকার্ডিটিসের ক্ষেত্রে সাধারণত আমরা কি করি? আমরা একটা অ্যানালজেসিক দিয়ে দেবো, এনএসআইডি দিয়ে দেবো, শেষ। এনএসআইডি দিলেই ট্রিটমেন্ট শেষ। তাহলে একুট পেরিকার্ডিটিস থেকে প্রশ্ন আসে, কিন্তু একুট পেরিকার্ডিটিসে যদি প্রশ্ন চলে আসে, মোস্ট স্পেসিফিক ফাইন্ডিং ইন ইসিজি, ইসিজিতে আপনি এসটি এলিভেশন পাচ্ছেন, কনকেভিটি আপওয়ার্ডস পাচ্ছেন, কিন্তু এটার যে সবচেয়ে কোর এন্ড হার্ড সাইন যদি বলা হয়, সেটা হচ্ছে পিয়ার ডিপ্রেশন। হ্যাঁ, পিয়ার ইন্টারভাল ডিপ্রেশন, রাইট। পিয়ার ইন্টারভাল ডিপ্রেশন মানে এটা হচ্ছে সবচেয়ে কোর একটা ফাইন্ডিং, পিয়ার ডিপ্রেশন। এটার জন্য যখন যদি প্রশ্ন দিয়েই দেয় যে পেরিকার্ডিটিসের ইসিজিতে মোস্ট স্পেসিফিক কি হবে, স্পেসিফিক ফাইন্ডিং, যেটা খুবই একটা ভালো একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, তখন আর এসটি এলিভেশন কনকেভিটি আপওয়ার্ডস হবে না, তখন হচ্ছে পিয়ার ডিপ্রেশন। ঠিক আছে, পিয়ার ডিপ্রেশন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, এটা একটা গেল। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস একটা ক্রনিক কন্ডিশন। নাম শুনে বোঝা যাচ্ছে যে আমাদের মানে পেরিকার্ডিয়ামটা কি আছে, মানে কনস্ট্রিক্টেড আছে। আমার পেরিকার্ডিয়ামটা মানে ক্রনিক ইনফ্লামেশন হলে ফাইব্রোসিস হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে যায়। যখন আপনার পেরিকার্ডিয়াম ফাইব্রোসিস হবে, ক্যালসিফিকেশন হবে, তখন আমার এই হার্টটা ডায়ালেট করতে পারবে না। আমার হার্ট কি করতে পারবে না? ডায়ালেট করতে পারবে না। এটার জন্য আমার হার্টটা ছোট হার্ট দেখা যায়। হার্টটা কিরকম দেখা যায়? ছোট হার্ট। এবং কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসের একটা ক্লু হিসেবে দিতে পারে টিবি। টিবি দিতে পারে, কারণ টিবিতে হয় কি, টিবিতে সাধারণত ইম্পর্টেন্ট কজ অফ কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। টিবি একটা ইম্পর্টেন্ট কজ অফ কি? কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস, টিবির ক্ষেত্রে আর কি। বুঝতে পারছেন? এটার জন্য আলটিমেটলি টিবির ক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস ডেভেলপ করে। এর জন্য টিবির একটা সিনারিও দেয়া আছে, মনে রাখবেন। টিবির একটা পেইন আপনার কাছে মনে হচ্ছে পেরিকার্ডিটিস, এটা বুঝবেন যে এটা মোস্ট লাইকলি এটা হচ্ছে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসের ক্ষেত্রে খুব সহজ জিনিস, একটা কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস মানেই বোঝা যাচ্ছে আপনার হার্ট
আর মানে হার্ট চারদিক দিয়ে একেবারে কনস্ট্রিকশন হয়ে গেছে, চাপ খেয়ে আছে, হার্টে আর কি করতে পারতেছে না, হার্ট আর ডাইরেক্ট করতে পারতেছে না, ক্রনিক কন্ডিশন, ক্যালসিফিকেশন, এবং এটা অনেক দিন ধরে হচ্ছে, ক্রনিক তো এটা অনেক দিন ধরে হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কিছুটা ফিচার থাকবে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের মতো, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের মতো ফিচার থাকবে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারে যেরকম কনজেশন হয়, ভেনাস কনজেশন, ঠিক তেমনি কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিসের ফিচারও সেম। আপনি বই দেখবেন ক্রনিক কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস, হ্যাঁ, ক্রনিক কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার ফিচার প্রায় সেম। দুটাতে ভেনাস কনজেশন থাকে, দুটাতে পেরিফেরাল ইডিমা থাকে, জেবিপি বাড়ে, তারপর হচ্ছে আপনার ওই কি বলা পাওয়া যায় সেটা হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যায়, এসআইটিস পাওয়া যায়, দুটাতে পাওয়া যায়। তাহলে দুটার ভিতরে ডিফারেন্সিয়েট করবেন কি দিয়ে বলেন তো? দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করবেন কি দিয়ে? কার্ডিয়াক ট্যাম্পোনেটে হাইপোটেনশন থাকবে, না, কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসে আমরা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের কথা বলতেছি। কার্ডিয়াক ফেলিয়ার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, আমাদের হার্ট ফেলিয়ার দুইটা না, একটা রাইট হার্ট ফেলিয়ার, একটা লেফট হার্ট ফেলিয়ার। রাইট হার্ট ফেলিয়ারে ভেনাস কনজেশন হয় এরকম, হ্যাঁ, গ্যালোট্রিদম আছে কিনা দেখবো, এটা অনলি লেফট হার্টে কঠিন, থাকবে। আপনাদের লাস্ট পয়েন্ট একটু কঠিন হয়ে যাবে, এটা খুব ইজি জিনিস। মেন কথা হচ্ছে কনজেস্টিভ পার্ট তো হার্ট ফেলিয়ার। তাহলে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে নরমালি মানে রাইট হার্ট ফেলিয়ার হলে, ইউজুয়ালি রাইট হার্ট ফেলিয়ার যদি হয়, সেই ক্ষেত্রে একটা পেশেন্টের আলটিমেটলি দেখা যাবে যে মানে নরমালি ওই যে জিনিসটা জেবিবি বাড়তেছে, টেন্ডার হেপাটোমেগালি হচ্ছে, অ্যাসাইটিস হচ্ছে, পেরিফেরাল ইডিমা হচ্ছে, তাই না? এখন এটা তো কোনো নন ইনফ্লামেটরি, এটা তো নন ইনফ্লামেটরি, এখানে পেশেন্টের কোনো ইনফ্লামেটরি কোনো মার্কার এরকম থাকবে না। কিন্তু কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস একটা ইনফ্লামেটরি কন্ডিশন, পেশেন্টের টিবির হিস্ট্রি থাকবে, পেশেন্টের একটা ফিভারের হিস্ট্রি থাকবে, এগুলো থাকতে পারে, বুঝতে পারছেন? আর আপনি চেস্ট এক্সরে করলে ইউজুয়ালি আপনি ওই ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসে দেখবেন ক্যালসিফিকেশন আছে, আমার হার্টটা ছোট, আর হার্ট ফেলের ক্ষেত্রে অনেক সময় হার্টটা বড় হয়ে যায়, ইফিউশন থাকে কিংবা হার্ট কার্ডিওমেগালি আর কি, যাই হোক হঠাৎ এইগুলা খুব বেশি করে না। তাহলে ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিসের ক্ষেত্রে খুবই সহজ জিনিস, আপনি এটা ক্রনিক কন্ডিশন ভেনাস কনজেশনের মতো মনে হবে, এক পেশেন্টের একটা টিবির হিস্ট্রি দেওয়া থাকবে, আপনার হার্টটা আপনি ছোট পাবেন, ঠিক আছে? তাহলে একুট এবং ক্রনিকের ভিতরে আপনি পার্থক্য বুঝে গেলেন। এখন এই জিনিসটা যদি কার্ডিয়াক টেম্পোনেন্ট হয়, কার্ডিয়াক টেম্পোনেন্টের ক্ষেত্রে আপনাকে একটা ফ্যাক্টর দিবে স্যার। কার্ডিয়াক টেম্পোনেন্ট মানে মনে করেন যে আপনার যে মায়োকার্ডিয়াম আছে এটা রাপচার হয়ে গেছে, মায়োকার্ডিয়াম এটা রাপচার হয়ে সব ব্লাড বাইরে চলে আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট, মানে আপনার যে এই পেরিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আছে সেটা রাপচার হয়ে সেটা পুরো ব্লাড গুলো কোথায় চলে আসছে, পেরিকার্ডিয়ামে চলে আসছে, অথবা ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন অথবা অ্যাকুট পেরিকার্ডিয়াল ইফিউশন, হটেভার যে কারণে হোক না কেন, এমন হতে পারে যে হঠাৎ করে অনেকগুলো ফ্লুইড জমে গেছে। তাহলে যখন হঠাৎ করে অনেকগুলো ফ্লুইড জমে গেলে এর কোনো একটা ফ্যাক্টর থাকবে, প্রিডিসপোজিং ফ্যাক্টর, পেশেন্টের এমআই থাকতে পারে, পেশেন্টের স্ট্যাব ইনজুরি থাকতে পারে। এবার রেসিডেন্সিতে আসছে যে স্ট্যাব ইনজুরি হয়েছে কোথায়, পেশেন্টকে বুকের বাম দিকে একটা মানে স্ট্যাব ইনজুরি করছে, তাহলে স্ট্যাব ইনজুরি করে এমনও হইতে পারে তার মায়োকার্ডিয়ামটা হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, সেখান থেকে সব ব্লাড চলে আসছে। তাহলে এই পেরিকার্ডিক টেম্পোনেন্টের ক্ষেত্রে সাধারণত বুঝবেন একটা অ্যাকিউট কন্ডিশন, পেশেন্টের শকের ফিচার থাকবে। কিসের ফিচার থাকবে? পেশেন্ট শকের ফিচার থাকবে, পেশেন্ট হাইপোটেনশন থাকবে, ট্রাকিকার্ডিয়া থাকবে, বুঝতে পারছেন? পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, এবং যখন আপনার দেখা যাবে যে সব ফ্লুইড এখানে চলে আসে, হার্ট সাউন্ড পাবেন না, তখন পাবেন মাফলড হার্ট সাউন্ড, মাফলড হার্ট সাউন্ড, হার্টসাউন্ড পাওয়া যায় না আর কি। তাহলে একটা জিনিস দেখেন, এই জিনিসগুলো আপনি হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট পাবেন। কার্ডিয়াক টেম্পোনেন্টের ক্ষেত্রে আমরা ওই ইমার্জেন্সি পেরিকার্ডিওসিনথিসিস করে আসতে হয়, ইমার্জেন্সি কি করে নিয়ে আসতে হয়, পেরিকার্ডিওসিনথিসিস। তার মানে লাস্টের দিকে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, একটু রিডিং দিয়ে ফেলবেন। এখন পেরিকার্ডিটিস কেমনে হয়, ফিচারগুলো দেখবেন, ক্রনিক পেরিকার্ডিটিস, কার্ডিয়াক টেম্পোনেন্ট, কার্ডিয়াক টেম্পোনেন্ট এবং পেরিকার্ডিটিস এর ভিতরে যে বক্স আছে না, ওখান থেকে এমসিকিউ আসে, ওখান থেকে এমসিকিউ আসে, জাস্ট রিডিং দিবেন, আপনি পেরে যাবেন ইনশাআল্লাহ, এটা কিন্তু টেনশনই নাই, আপনি এটা পারবেন, ঠিক আছে? আচ্ছা, এইচওসিএম থেকে এটা এসবি আসে, এইচওসিএম থেকে এসবি আসে, এবং এইচওসিএম এর দেখবেন একটা বক্স আছে, হ্যাঁ, ফিচারের বক্স, ওখান থেকে প্রত্যেকবার এমসিকিউ আসে। হ্যাঁ, এইচওসিএম তো আপনারা জানেন, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এখান থেকে ইউজুয়ালি কোশ্চেন কি আসে আপনারা জানেন, একটা অ্যাথলেট কিংবা একটা ইয়ং অ্যাথলেট দৌড়াচ্ছে কিংবা এক্সারসাইজ করতেছে, এক্সারসাইজ করতে করতে মারা গেছে সে, ঠিক আছে? সে এক্সারসাইজ করতেছে, সে এক্সারসাইজ করতে করতে মারা গেছে, এখন সে মারা গেছে, বুঝবেন এটা ডায়াগনোসিস এইচওসিএম। মানে একটা ইয়ং পেশেন্ট সে দৌড়াতে দৌড়াতে মারা গেছে, বুঝবেন এটা ডায়াগনোসিস আর কিছু না, এটা হচ্ছে এইচওসিএম, ঠিক আছে? এই এইচওসিএম, এইচওসিএম এর ক্ষেত্রে সাধারণত আমাদের যে ওই বক্সটা আছে খুব ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে। ওর ভিতরে একটা কথা আছে দেখবেন, এই পেশেন্টের সাধারণত জার্কি পালস পাওয়া যায়, কি পাওয়া যায়? জার্কি পালস, মানে এদের পালসটা হচ্ছে জার্কি টাইপের পাওয়া যায়। তাহলে আমরা কয়েকটা জিনিস একটু পড়ে ফেলবো, মার কোথায় কোথায় কি পাওয়া যায়, পালস কোথায় কোথায় কি পাওয়া যায়, হার্ট সাউন্ড কোথায় কোথায় পাওয়া যাবে। এই কারণে হয়তোবা আপনাকে জার্কি পালস প্রশ্ন, যে একটা পেশেন্ট আপনার কাছে একটু পালপিটেশন নিয়ে আসছে, আপনি তার পালসটা দেখে বললেন জার্কি পালস, তাহলে আপনি বুঝলেন এটা ডায়াগনোসিস এইচওসিএম। তাহলে এটা ডায়াগনোসিস এইচওসিএম কিভাবে বুঝলেন? পালসটা দেখে বুঝছেন। এটার জন্য ওই পালসের যে একটা কার্ডিনাল ফিচার, কোথায় কোন পালস পাওয়া যায়। আবার বিভিন্ন ধরনের কলাপসিং পালস,
কলাপসিং পালস পাওয়া যায়, অ্যাওর্টিক রিগার্জিটেশন ইউজুয়ালি পাওয়া যায়, ঠিক আছে, অ্যাওর্টিক রিগার্জিটেশন পাওয়া যায়, এটা আপনারা জানেন। আর তারপর হচ্ছে নর্মাল হচ্ছে পালসাস অল্টারনেন্স, পালসাস অল্টারনেন্স পাওয়া যায় কোথায়, হার্ট ফেইলিউরে, লেফট হার্ট ফেইলিউরে পাওয়া যায়। তার মানে এই জার্কি পালস পাওয়া যায় হচ্ছে এইচওসিএম এ, পালসাস অল্টারনেন্স এটা এফসিপি তে আসছে, যে পালসাস অল্টারনেন্স কোথায় পাওয়া যায়, লেফট হার্ট ফেইলিউরে পাওয়া যায়, বুঝতে পারছেন, লেফট হার্ট ফেইলিউরে পাওয়া যায়। তাহলে আরেকটা হচ্ছে পালস ইররেগুলার, মানে আমাদের মেইন কথা কি বুঝছেন, ওই স্যারদের মনে হয় প্রশ্নে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দিতে স্যারদের সমস্যা হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন স্যাররা দিতে চায় না, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দিলে কি হয় রে ভাই, কিন্তু ওই নামটা স্যাররা দিতে চায় না, মানে ওই নামটা নিয়ে আসা মানে মুখে পাপ। স্যাররা করে কি, ওই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জায়গায় স্যাররা লিখে দেওয়া হচ্ছে পেশেন্ট পালপিটেশন নিয়ে আসছে, পেশেন্ট পালস ইররেগুলার নিয়ে আসছে। তখন আপনাকে এটা দেখে বুঝতে হবে যে আচ্ছা ইটস এ কেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা এটা মোস্ট লাইকলি একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্ট, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আর কি। তার মানে দেখেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পালস ইররেগুলার, তার মানে এই জিনিসটা দিয়ে স্যার থেকে বোঝাচ্ছে পেশেন্ট কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে আমাকে এর জন্য এই জিনিসগুলো কার্ডিনাল যে কিছু জিনিস পাওয়া যায় ফিচার, সেগুলো আমাকে দেখতে হবে। এইচওসিএম এর ক্ষেত্রে সাধারণত এটা যেহেতু অটোসোমাল ডোমিনেন্ট, একটা ফ্যামিলি হিস্ট্রি দিতে পারে, মানে যখন আপনাকে একটা প্রশ্নে ফ্যামিলি হিস্ট্রি দিবে, এটার মানে স্যার বোঝাতে চাচ্ছে এটা একটা জেনেটিক ডিজিজ, এটা একটা জেনেটিক ডিজিজ, তাহলে এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট, তার একটা জিনিস থাকতে পারে এইচওসিএম এর ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে বক্স আছে সেখান থেকে এমসিকিউ প্রচুর আসে, এবং আপনারা ভুল করেন কি, প্যানসিস্টেলিক মারমার কোথায় পাওয়া যায়, অ্যাপেক্সে, নাকি মিড সিস্টেলিক পাওয়া যায় কোথায়, বেজে, ওইটা উল্টা পাল্টা, কিংবা হ্যাঁ ওটা দেখবেন সেটা হচ্ছে আবার হচ্ছে কি বলে, সেটা হচ্ছে ফোর্থ থার্ড সাউন্ড এপিক্যাল কি পাওয়া যায়, ছোট ছোট জিনিসগুলো সাবজেক্ট ঘুরে যায়। তাহলে ওটা দেখলে আপনার প্রশ্ন শেষ হয়ে গেল। এখানে সাধারণত বিটা মায়োসিন হেভি চেইন বলে একটা চেইন আছে, যেহেতু মিউটেশন হচ্ছে, কোনো না কোনো জিন তো মিউটেট হচ্ছে, সেটা হচ্ছে বিটা মায়োসিন হেভি চেইনটা এফেক্টেড হচ্ছে। আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস আছে, একটা ফিমেল পেশেন্ট, ইটস লাইক এ বাংলা মুভি, বাংলা মুভিতে যেরকম দেখা যায় যে আমাদের যে আনোয়ার সাহেব ছিল, আনোয়ার সাহেব যে আমাদের যে মুকুটবিহীন বলা হয়তো নবাব আনোয়ার আর কি, ওই সিরাজউদ্দৌলা, দেখবেন যে ওর ওর বেশিরভাগ একটা সিন ছিল, ও কোনো জিনিস শুনলে পারে ও বুকে একটা হাত দিত, আর একটা টিপিক্যাল, মানে ওর নেওয়া হইতেছে বুকে হাত দেওয়ার জন্য বাম দিকে। সে কোন একটা জিনিস শুনছে যে তার মানে ছেলে তারে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে করছে, কিংবা দেখা যাচ্ছে যে তার মেয়ে দেখা যাচ্ছে যে আরেকজন জায়গায় চলে গেছে, কিংবা তার সম্পত্তি আরেকজন নিয়ে গেছে, সাথে সাথে একটা বুকে হাত দিয়ে এসে দেখবেন যে একটা চেস্ট পেনের একটা জিনিস। এটা টিপিক্যাল, মানে বাঙালি পরিচালক তখন থেকে এমআই সম্পর্কে জানে। তাহলে ওই ওইরকম একটা টিপিক্যাল একটা ফিচার দিবে, দেখবেন যে বুকে হাত দিছে এমআই, আপনি ইসিজি করছেন এমআই, এমআই এর মতো এস টেলিভিশন, ইসিজি করে এমআই, কিন্তু এই পেশেন্টের আপনি এনজিওগ্রাফি করে দেখলে নর্মাল। এমআই থাকলে তো অবশ্যই করোনারি আর্টারিতে ব্লক থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা পেশেন্টের এমআই হয়েছে, এমআই থাকলে পারে তার করোনারি আর্টারিতে কোনো না কোনো ব্লক আছে। সাধারণত বলা হয় 70% এর উপরে যদি ব্লক হয়, ইউজুয়ালি করোনারি আর্টারি যেটা আছে, এই করোনারি আর্টারি 70% এর উপরে ব্লক হলে ইউজুয়ালি আমরা বলি তখন যে এটা পেশেন্ট সিমটোমেটিক নিয়ে আসবে। এর জন্য দেখবেন করোনা এনজিওগ্রাফি করে আমরা অনেক ক্ষেত্রে 90% পাই, 95% পাই, 99% পাই, ফুল ব্লক পাই। 70% এর উপরে হলে এমআই হবে, এটা এফসিপি তে আসছে। কত পার্সেন্টের উপরে হলে ব্লক হবে, এটা 70%, ইজি কোশ্চেন। কিন্তু আপনি এনজিওগ্রাফি করে দেখলেন নর্মাল, করোনা এনজিওগ্রাফি নর্মাল, আপনি তো তখন সন্দেহ হয়ে গেল, আরে এটা কি হলো, পেশেন্টের চেস্ট পেন আছে, পেশেন্টের দেখা যাচ্ছে যে ইসিজি তে এলিভেশন, পেশেন্টের করোনা এনজিওগ্রাফি নর্মাল, কিন্তু ইকোকার্ডিওগ্রাফি করে দেখলেন তার যে অ্যাপেক্স আছে, অ্যাপেক্সে একটা বেলুনিং এর মতো আছে, তার যে অ্যাপেক্সটা আছে অ্যাপেক্সে কি বেলুনিং এর মতো আছে, অ্যাপেক্স হচ্ছে বেলুনিং এর মতো, এই অ্যাপেক্সে বেলুনিং এর মতো আছে, এটা মানে বুঝবেন যে এটা আলটিমেটলি স্যাররা বুঝাইছে এটা হচ্ছে টাকাশো কার্ডিওমায়োপ্যাথি। টাকাশো কার্ডিওমায়োপ্যাথি নামে একটা কার্ডিওমায়োপ্যাথি আছে, ওই কার্ডিওমায়োপ্যাথি ইজ লাইক হচ্ছে এমআই এর মতো ফিচার, কিন্তু ওই কোনো আসলে হয় না পেশেন্টের, কি বলে সেটা হচ্ছে কোনো ব্লক থাকে না ইউজুয়ালি। হ্যাঁ, এটার ডায়াগনোসিস কি টাকাশো কার্ডিওমায়োপ্যাথি। তাহলে স্যাররা আপনাকে ইকো ফাইন্ডিং দিয়ে দিবে যে ইকোতে দেখা গেল পেশেন্টের টাকাশো কার্ডিওমায়োপ্যাথি, তখন মানে সরি এপিক্যাল বেলুনিং, শব্দটা হচ্ছে অ্যাপিক্যাল বেলুনিং, মানে অ্যাপেক্সে একটা বেলুনিং এর মতো আছে, তাহলে এটা ডায়াগনোসিস টাকাশো কার্ডিওমায়োপ্যাথি। এখান থেকে এমসিকিউ আসে না, এখান থেকে আসে হচ্ছে এসবিএম। তাহলে দেখেন এই জিনিসটা এরকম করে আসলে তাহলে এটা বুঝবেন, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি ধরে ফেলতেছেন, তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ভাইটাল। আচ্ছা, তাহলে এইচওসিএম এর সাথে টাকাশো কার্ডিওমায়োপ্যাথি এখান থেকে দুটো থেকে বেশি আসে। আর যে অন্যান্য জিনিস আছে ওখান থেকে এমসিকিউ আসতে পারে, যে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথির কজ কি, হ্যাঁ এই যে বক্সটা আছে সেটা আপনাকে আসতে পারে। আচ্ছা, এর ভিতরে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের যে সেলেনিয়াম আছে একটা, সেলেনিয়াম ডেফিসিয়েন্সি হলো কার্ডিওমায়োপ্যাথি, এটা এফসিপি তে আসে, সেলেনিয়াম ডেফিসিয়েন্সি হলে কার্ডিওমায়োপ্যাথি হয়, ঠিক আছে। আবার কোন একটা পেশেন্ট অ্যালকোহলিক খায়, অ্যালকোহল থেকে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, এই কার্ডিওমায়োপ্যাথি সাধারণত ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। আচ্ছা, অ্যালকোহল থেকে একটা জিনিস বলেন তো, কনফেবুলেশন নাম শুনছেন কখনো? কনফেবুলেশন, জি ভাইয়া। কনফেবুলেশন মানে কি বলেন তো?
না, বানায় বানায় নিজে নিজে গল্প বানাবে যেটার কোনো বেসিস নাই। আবল তাবল বলা আর কি। আবল তাবল বলা। হ্যাঁ, মেইন কথা হচ্ছে মানে আসল কথা কি, ও কিন্তু এটা সুখে বলতেছে না, বুঝছেন, ও কিন্তু দুঃখে বলতেছে। মনে করেন ওরে আপনি জিজ্ঞাসা করছেন, এই তুই সকালে কি দেখাইছিস, তুই সকালে কি দেখাইছিস, ঠিক আছে, ও মনে করেন ও জিনিসটা মনে নেই আসলে ওর, মানে ওর হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস হয়ে গেছে। এখন শর্ট টার্ম মেমোরি লস হয়েছে, ও এখন নিজের স্বীকারও করবে না যে আমার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। তাহলে এটা কি করবে সে, কোনোটা কোনো অ্যান্সার দিতে হবে, তার মনেও নাই। এখন এই জিনিসটাকে সে কম্পেনসেট করার জন্য সে নিজের মতো করে গল্প বানাবে যে আমি ওই জিনিসটা, মানে জিনিসটাকে ধামাচাপা দিব। এটার জন্য এটা কিন্তু একটা ডিজিজ প্রসেস। হ্যাঁ, এটা কিন্তু ডিজিজ প্রসেস। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি দেখবেন যে ওই নিজের মতো করে গল্প করে এই জিনিসটাকে হচ্ছে আপনি করবে আর কি, সে নিজে বানাবে আর কি। হ্যাঁ, এই জিনিসটা বলে কনফিগুরেশন, যে নিজের মতো করে সে গল্প করে তার যে মেমরি লস সেই জিনিসটাকে সে কম্পেনসেট করার চেষ্টা করবে। এটা এফসিপি তে আসে যে হোয়াট ডু মিন বাই কনফিগুরেশন। কনফিগুরেশন হওয়া মানে কি, পেশেন্টের কি ডেভেলপ করছে, কোন কোন জিনিসটা ডেভেলপ করছে। কর্সাকফ সিনড্রোম। হ্যাঁ, ভার্নিক এনকেফালোপ্যাথি নাকি কর্সাকফ সিনড্রোম। কর্সাকফ সিনড্রোম। যদি কনফিগুরেশন পরীক্ষাতে দেয় বুঝবেন এটা অ্যালকোহলে কর্সাকফ সাইকোসিস, এর কোনো আসলে ট্রিটমেন্ট নাই, ইরিভার্সিবল। কনফিগুরেশন হয়ে গেলে ইরিভার্সিবল, আর করার কিচ্ছু নাই। আর ভার্নিক এনকেফালোপ্যাথিতে কি হয়, একটা ট্রায়াড আছে তাই না, কি ট্রায়াড আছে ওটা, অপথ্যালমোপ্যাথি, অ্যাটাক্সিয়া, অ্যারিফ্লেক্সিয়া। এই উল্টা পাল্টা, আমি এটাই বলতেছিলাম, অ্যারিফ্লেক্সিয়া। ও সরি, অ্যারিফ্লেক্সিয়া তো নাই। হ্যাঁ, ডেলেরিয়াম। এটাই বলতেছি। তার মানে এখানে যথেষ্ট ভুলের সম্ভাবনা আছে। একটা হচ্ছে অ্যাটাক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া, নিস্টেগমাস। আর একটা হচ্ছে অ্যাটাক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া, অ্যারিফ্লেক্সিয়া। দুইটা কোথায় কোথায় আছে, অ্যাটাক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া, অ্যারিফ্লেক্সিয়া। এটা পাওয়া যায় হচ্ছে মিলার ফিশার, মিলার ফিশার সিনড্রোম। জিবিএস, এটা পাওয়া যায় জিবিএস। আর অ্যাটাক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া আর হচ্ছে নিস্টেগমাস, এটা পাওয়া যাচ্ছে ভার্নিক এনকেফালোপ্যাথিতে। এখানে সাধারণত আপনাকে একটা হিস্ট্রি দিবে যে ও অ্যালকোহল খায়। হ্যাঁ, অ্যালকোহল খায়। ভার্নিক এনকেফালোপ্যাথি ট্রিটমেন্ট আছে কি নাই, আছে, থাইমিন ইনজেকশন। আইভি থাইমিন হবে, অনেক সময় পারবিনেক্স বলা হয়, ঠিক আছে, আইভি থাইমিন বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে সাধারণত ইমিডিয়েট তাকে আইভি দিতে হবে। সাইকিয়াট্রি থেকে অ্যালকোহলিক এবং সাইকিয়াট্রি থেকে মানে পোস্টপার্টাম সাইকোসিস, ডিপ্রেশন আর হচ্ছে ব্লু, এগুলো মিস করা যাবে না। এখান থেকে প্রশ্ন আসে, মানে এটা পড়ে যেতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দুটো জিনিস মাথায় রাখা লাগবে। আর একটা জিনিস হচ্ছে নর্মাল অ্যালকোহলিক পেশেন্টের একটা হ্যালুসিনেশন হয়, জানেন, সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। মানে পেশেন্ট ভালো, পেশেন্টের সবকিছু ভালো আছে, পেশেন্ট কিন্তু সবকিছুই ভালো। নর্মালি যখন অ্যালকোহলিক হয়, অ্যাকুট অ্যালকোহল ইনটক্সিকেশন হয়, অ্যালকোহল অনেকগুলো 2 বোতল খায় ফেলেছে, 2 বোতল মারছে সে, তখন দেখবেন ওর যে হ্যালুসিনেশন হবে সেটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। ভিজুয়াল হ্যালুসিনেশন ও তখন বুঝবেন পেশেন্টের ইনটক্সিকেশনের ফিচার থাকবে, কিন্তু পেশেন্ট কনসাস, পেশেন্টের কোনো ইনটক্সিকেশনের কোনো ফিচার নাই, কোনো ইনটক্সিকেশনের কিন্তু ফিচার নাই। তাহলে তবুও দেখা যাবে যে পেশেন্টের একটু হ্যালুসিনেশন হচ্ছে। এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এটা কি, অডিটরি হ্যালুসিনেশন। একে অনেকে বলে অ্যালকোহলিক হ্যালুসিনেশন। পেশেন্টের কোনো ইনটক্সিকেশনের ফিচার নাই, পেশেন্ট কনসাস, তবুও তো হ্যালুসিনেশন হচ্ছে। ও বেটা মদ খাইতে 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 আর হচ্ছে এই অবস্থা, বুঝতে পারছেন? এটা একটু মাথায় রাখা লাগবে। তাহলে এটা হচ্ছে পাওয়া যায় হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এবং অডিটরি হ্যালুসিনেশনের ক্ষেত্রে সাধারণত দেখবেন, এটা আজকে একটু ডেভিডসনে দেখে ফেলবেন, আপনি অ্যালকোহলিকটা দেখে ফেললেন, পোস্টপার্টাম সাইকোসিস, ব্লু, ডিপ্রেশনে দেখে ফেললেন। নর্মালি ব্লু পাওয়া যায়, তাই না? সবচেয়ে খারাপ হচ্ছে সাইকোসিস, নর্মাল হচ্ছে সাইকোসিস। আচ্ছা, গত ক্লাসে হেপাটোলজি থেকে আমি একটা জিনিস একটু মিস করে গেছিলাম। অ্যালকোহলিক সিরোসিস, অ্যালকোহলিক হেপাটাইটিসের ক্ষেত্রে কোনটা বেশি বাড়ে, এএলটি বেশি বাড়ে নাকি এএসটি বেশি বাড়ে? এএসটি। ইউজুয়ালি মনে রাখবেন, অ্যালকোহলিক হেপাটাইটিসের ক্ষেত্রে আপনার যদি প্রশ্ন দেওয়া থাকে একটা পেশেন্টের হেপাটাইটিস আছে, প্রশ্ন দিয়ে দিছে যে স্যার হেপাটাইটিস, তার জন্ডিস আছে, হেপাটাইটিসের যে ফিচার এটা দিছে, আপনি এটা বুঝছেন যে বড় হেপাটাইটিস আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ও বাটা জন্ডিস নিয়ে এসেছে, বাটা টেন্ডার হেপাটোমেগালি নিয়ে এসেছে, হ্যাঁ, পেশেন্টের হচ্ছে এগুলো আছে। এখন প্রশ্ন দিয়ে দিছে কি এএলটির চেয়ে এএসটি বেশি, এএলটির চেয়ে এএসটি বেশি। যখন এএলটির চেয়ে এএসটি বেশি হবে তখন বুঝবেন এটা মোস্ট লাইকলি এটা হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস। অ্যালকোহলিক হেপাটাইটিসে এএলটির চেয়ে এএসটি বেশি হয়। আর একটা জিনিস মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এএলটি এএসটির সাথে এটা তো বুঝলেন, আর একটা হচ্ছে এই অ্যালকোহলিজম করার আরেকটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে আপনি সিবিসি করবেন, আপনি সিবিসি করে এমসিবি দেখবেন। আপনি কি দেখবেন? এমসিবি, ঠিক আছে? আপনি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাবো কিন্তু নন মেগালোব্লাস্টিক। মেইন কথা হচ্ছে হ্যাঁ, এমসিবি হচ্ছে বেশি থাকবে, এমসিবি বেশি থাকবে। আপনি দেখবেন এমসিবি হচ্ছে নরমালি থাকে 95 পর্যন্ত, ওর আছে 100 এর উপরে, 105, 107। এটা দেখেও আপনি সাসপেক্ট করতে পারবেন এই অ্যালকোহলিক কিনা।
নর্মালি কেউ অ্যালকোহলিক হলে ওদের মানে ম্যাগলোব্লাস্ট থাকে, এনিমেও না, নর্মালি ম্যাগলোব্লাস্ট ওই সেলের এমসিবিটা বেড়ে যায়, সেলের এমসিবিটা কিভাবে বেড়ে যায়, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের অ্যালকোহল চলে গেল, তাহলে অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে ডায়ালেটিক। আচ্ছা, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস সুন্দর করে দেওয়া আছে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর ক্ষেত্রে খুব সুন্দর করে আপনি অর্গানিজম করে ফেলতে হবে। অর্গানিজম গুলো আমরা জানি সবাই, তাই না, যে কোন অর্গানিজমটা মোস্ট কমন, কোনটা কি জিনিস, আর একটা ছবি দিয়ে আছে, ছবিটা একটু করবেন, ছবিতে আলটিমেটলি এটা জাস্ট চোখ বলে যাবে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন হচ্ছে সাধারণত ব্লাড কালচার করি আমরা, ইউজুয়ালি কি করি, ব্লাড কালচার করি। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস কখন সার্জারি করবে একটা বক্স দিয়ে আছে, এমসিকিউ আসে ওখান থেকে, ঠিক আছে, এমসিকিউ। তবে এসবি আসে এই যাবৎকালে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থেকে সবচেয়ে বেশি এসবি আসে অর্গানিজম থেকে, অর্গানিজম থেকে। তাহলে আমরা অর্গানিজম, আমরা ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে কিছু জিনিস আলোচনা করছি, তাই না। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হচ্ছে থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা একটা পেট টপিক, এটা সার্জারির একটা পেট টপিক। নরমালি বলেন তো মোস্ট কমন অর্গানিজম কি অ্যাকুট ইনফেক্টিভ স্টেপ এন্ডোকার্ডিটিস? অরিয়াস। এটা সবাই জানেন আপনারা, স্টাফিলোকক্কাস অরিয়াস। আর যদি কারো যে ভালভুলার হার্ট, সরি ভালভুলার হার্ট ডিজিজ বলতেছে, যদি কোনো প্রোস্টেটিক হার্ট ভালভ থাকে তাহলে কি হবে? উইদিন 2 Epidermitis। month এপিডার্মিটিস, আফটার 2 month স্টেপ অরিয়াস। যদি প্রমাণ নাও থাকে আপনারা শুরুতে এপিডার্মিটিস দিবেন, বুঝতে পারছেন। আর যদি সময় উল্লেখ থাকে তাহলে তো ওটা হইলো, না থাকে একটু এপিডার্মিসটা আপনি দিবেন, এটা একটু মাথায় রাখবেন। আর আইভি ডাক অ্যাবুজার করে, ওটা নিয়মিত আইভি ডাক নেই, ওর কি হবে? স্টেপ অরিয়াস, ট্রাইকাসপিড বাল্ব রিগার্জিটেশন। এটা হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াস রিগার্ডিটিস। এই ছোট ছোট জিনিস। যদি দাঁতে ইনফেকশন থাকে তাহলে কি হবে? ভিরেডিন ভিরেডিয়ান স্টেপ্টোকক্কাস। স্টেপ্টোকক্কাস মিউটিস অথবা মাইটেন্স। ভিরেডিয়েন্ট অনেক সময় দেয় না, মিউটেন্স অথবা মাইটিস একই জিনিস, ওই গ্রুপের একটা নাম। আর একটা জিনিস, যদি কারো বাউল ক্যান্সার থাকে তাহলে স্টেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস। গ্যালোলাইটিস। আর যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের সাথে হেপাটাইটিস আছে, নিউমোনিয়া আছে, হ্যাঁ, সে পোষা পাখি পালে, হ্যাঁ, এগুলো কক্সিলা বার্নেটি। সাধারণত আমরা বলি কিউ ফিভার, কক্সিলা বার্নেটি। তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখা দরকার। শেষ আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এভাবে পড়বো। ভালভুলার হার্ট ডিজিজ আমরা জাস্ট বক্স গুলো পড়বো। ভাইয়া, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর কি ট্রিটমেন্ট লাগবে? ট্রিটমেন্ট খুব একটা লাগে না। ট্রিটমেন্টের আপু আপনি একটু জাস্ট করবেন যে নেটিভ ভালভে কি হয়, প্রোস্টেটিক ভালভে কি হয়, ওটা একটু করবেন, স্টাফিলোকক্কাস অরিয়াস রিলেটেড। ভাইয়া এটা একদম মনে থাকে না, আপনি একটু বলেন না নেটিভে আর কি দিব? এটা তো দেয়া আছে, নেটিভে কি দেয় আমার তো খেয়াল নাই। অ্যামোক্সিসিলিন এবং এমপিসিলিন উইথ অর উইদাউট জেন্টামাইসিন একটা ছিল। জেন্টামাইসিন দেওয়া হয়। আর একটা হচ্ছে সাধারণত যদি আমরা ই হয়, কি বলে, প্রোস্টেটিক হয়, তখন আমরা কি দেই? আমরা কি তখন ই দেই না, ভ্যানকোমাইসিন দেই না? আমরা এটা খেয়াল, ভ্যানকোমাইসিন, রিপাম্পিসিন। ভ্যানকোমাইসিন আর রিফাম্পিসিন দেই, তাহলে তো আপনার মনেই আছে, এটাই আর কি। হ্যাঁ, আমার এটা মনে নাই। এটা জাস্ট দুইটা জিনিস পড়বেন, আর বেশি কিছু পড়া দরকার নেই। তবে একটা জিনিস পরীক্ষাতে আসে, এটা তো আপনারা জানেন, যে যদি কোনো ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের সাথে যদি অ্যাওর্টিক রুট অ্যাবসেস থাকে, অ্যাওর্টিক রুট অ্যাবসেস থাকলে তখন অনেক সময় কি হয়, পেশেন্টের সার্জারি করতে হয়। তখন কি করতে হয়? সার্জারি করতে হয়। তাহলে অ্যাওর্টিক রুট অ্যাবসেসের জন্য আমরা ইসিজি তে দেখবো পেশেন্টের ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে, মানে প্রলং কি বলে, পিয়ার ইন্টারভাল। মানে আপনি একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের পেশেন্ট, আপনি ইসিজি দেখলেন, তার পিআর ইন্টারভাল বেশি, এটা সিগনিফিকেন্ট। পিআর ইন্টারভাল বেশি মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এখানে অ্যাওর্টিক অ্যাবসেস আছে, এবং অ্যাওর্টিক অ্যাবসেসের জন্য পেশেন্টের আলটিমেটলি পেশেন্টের কি আছে, তার মানে ই আছে আর কি, তার হচ্ছে অ্যাওর্টিক অ্যাবসেস আছে, এবং এটার জন্য সে মেডিকেশন দিয়ে লাভ নেই, তাকে সার্জারি করতে হবে। এটা পরীক্ষাতে আসে যে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের পেশেন্ট, সার্জিক্যাল একটা ইন্ডিকেশন অ্যাওর্টিক অ্যাবসেস। আপনি কিভাবে বুঝবেন? আপনি ইসিজি করবেন, ইসিজি করলে এটা আপনি বুঝতে পারবেন। তাহলে এই জিনিসগুলো আসবে। ভালভুলার হার্ট ডিজিজ থেকে আপনি জাস্ট বক্স গুলো পড়বেন। কিছু কার্ডিনাল, সবচেয়ে ভাইটাল হচ্ছে মারমার। মারমার দেখে আপনি বুঝবেন যে এটা কি মারমার। তাহলে মারমার আপনারা জানেন, নর্মালি একটা জিনিস বলেন তো, মারমার পাওয়া যাচ্ছে একটা মারমার প্যানসিস্টোলিক মারমার। এই প্যানসিস্টোলিক মারমারটা রেডিয়েট করতেছে এক্সিলাতে, তাহলে এটা কি? এটা ডায়াগনোসিস কি? মাইট্রাল রিগার্জিটেশন। যদি প্যানসিস্টোলিক মারমার হয়, রেডিয়েট করে হচ্ছে এক্সিলাতে, ডায়াগনোসিস তাই না, মাইট্রাল রিগার্জিটেশন। তো যদি এক্সিলাতে রেডিয়েট করে, প্যানসিস্টোলিক মারমার হয়। আর এআরএ, অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি পাওয়া যায়? আর্লি ডায়াস্টোলিক মারমার, ইউজুয়ালি পাওয়া যায় আর্লি ডায়াস্টোলিক মারমার অথবা সিস্টোলিক মারমার। আরো কিছু কিছু সুন্দর সুন্দর নাম আছে, অস্টিন ফ্লিন মারমার, নাম শুনছেন না? অস্টিন ফ্লিন মারমার, সেটাও পাওয়া যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে অ্যাওর্টিক। তাহলে মারমারটা আমরা ভালো করে, ইটস এ পার্ট অফ এসবি, ওই বক্সটা আমরা ভালো করে পড়বো, ঠিক আছে, বক্সটা ভালো করে পড়বো। তাহলে ভালভুলার হার্ট ডিজিজ এর ভিতরে আমরা আরেকটা জিনিস, প্যানসিস্টোলিক মারমার কিন্তু রেডিয়েট করতেছে না, এটা হোল প্রিকর্ডিয়ামে রেডিয়েট করতেছে, এটা ডায়াগনোসিস হয়ে যাবে ভিএসডি। ডায়াগনোসিস হয়ে যাবে ভিএসডি। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু লাগবে। ভালভুলার হার্ট ডিজিজ থেকে বক্স গুলো, ঠিক আছে, এটা ভালো করে বক্স গুলো পড়বো। ভালভুলার হার্ট ডিজিজ আগে আমাদের
তাহলে এই মারমারটা আমাদের একটু জানতে হবে। তাহলে মারমারটা আমরা কিন্তু ভালো করে পড়বো, কিন্তু সাথে আলটিমেটলি ওই যে জিনিসটা ফিচার সবই কম বেশি একই, পেশেন্টের ভেজাল ফিব্রিলেশন, পালমোনারি হাইপারটেনশন এইগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভালভুলার হার্ট ডিজিজের আগে রেমাটিক ফিভার আছে, রেমাটিক ফিভার থেকে খুব একটা আসে না, ওই ক্রাইটেরিয়া থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ আসে। ওই একটা আছে মেজর ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া মনে রাখবো এমসিপিএস দিয়ে, মেজর ক্রাইটেরিয়া আছে না, ওটা আমরা মনে রাখবো হচ্ছে এমসিপিএস দিয়ে। এমতে কি মার্জিনেটাম, তাই না? এমতে কি মার্জিনেটাম, সিতে হচ্ছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিসও আছে। মাইগ্রেটরি, এমতে মার্জিনেটাম, সিতে কারেটিস কোরিয়া, পিতে পলিআর্থ্রাইটিস, আর এসতে কি বলতো, আরেকটা কি এসতে কি সিডেনহাম কোরিয়া। সাবকিউটেনিয়াস নোডিউল। এরকম করে তো একটা সাবকিউটেনিয়াস নোডিউল। তাহলে এমতে হচ্ছে মার্জিনেটাম, সিতে কারেটিস কোরিয়া, পিতে পলিআর্থ্রাইটিস মাইগ্রেটরি, আর এসতে হচ্ছে সাবকিউটেনিয়াস নোডিউল। প্রচুর এমসিকিউতে আসে, প্রচুর, একবার না প্রচুর এমসিকিউতে আসে। এটা এখান থেকে এসবি আসে না সাধারণত। তাহলে একটা জিনিস পড়ে ফেললে, বক্সটা পড়লে হয়ে গেল মেজর ক্রাইটেরিয়া। হ্যাঁ, আর এটার প্যাথোগনমিক ফিচার কি, রেমাটিক ফিভারের প্যাথোগনমিক কি পাওয়া যায়? অ্যাশকফ অ্যাসফ নোডিউল। নডিউল। প্যাথোগনমিক হচ্ছে অ্যাশকফ নোডুল পাওয়া যায়। আচ্ছা, হাইপারটেনশন খুবই ভাইটাল। হাইপারটেনশন থেকে আপনারা সবই জানেন, হাইপারটেনশন থেকে সাধারণত ড্রাগ গুলো পড়বেন ভালো করে, এটা আমরা খুব ভালো করে জানি যে হাইপারটেনশনে কোনটাতে কোন ড্রাগ দিব, তাই না? তাহলে হাইপারটেনশনের পেশেন্ট, যদি একটা পেশেন্টের আমরা এটা বলছি ডায়াবেটিকের সাথে হাইপারটেনশন থাকলে কি দিব? এস ইনহিবিটর, এটা তো আপনারা জানেন। যদি কোনো একটা পেশেন্টের কোনো কিছু না, তার বয়সটা একটু বেশি, 60-70 বছর বয়স, তার সবকিছু ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, ইউজুয়ালি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই। তারপর হচ্ছে কোন একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে তার বিপি আছে, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, তার ক্ষেত্রে আমরা কি দিই? আলফা ব্লকার দিই, তাই না? কোন আবার তাদের যে অ্যাডভার্স ইফেক্ট গুলো একটু জানতে হবে, যে কোন হাইপারটেনসিভ হাইপারগ্লাইসেমিয়া করে, থায়াজিডায়াবেটিস। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে ইউজুয়ালি কোনটা কি বলে, সেটা হচ্ছে নরমালি হচ্ছে ড্রাই কাফ করতে পারে, নরমাল এসি ইনহিবিটর ড্রাই কাফ। ওই যে বক্সটা আছে, এই বক্স আর হচ্ছে এ সি এস প্লাস সি প্লাস ডি, যখন একেবারে তিনটাই যখন চলে আসবে তখন বলে রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্টের ক্ষেত্রে আমরা তখন স্পাইরানোল একটা বলি। তাহলে ওই জিনিসটা থেকে আমরা পড়বো হাইপারটেনশনের যে বক্স গুলো থেকে, এবং হাইপারটেনশন সেকেন্ডারি হাইপারটেনশনের যে ইটিওলজি গুলো আছে পরীক্ষাতে আসে, যে সেকেন্ডারি হাইপারটেনশন ইটিওলজি কি, ঠিক আছে? কুশিং সিনড্রোম, কোন সিনড্রোম, এগুলো আসে আর কি। কুশিং সিনড্রোম থাকবে, কোন সিনড্রোম থাকবে, রেনাল আর্টারি স্টেনোসিস। বলেন তো, কোন সিনড্রোম আর রেনাল আর্টারি স্টেনোসিস, হ্যাঁ, এই দুটার ভিতরে রেনিন বাড়বে কোনটাতে বেশি? রেনাল আর্টারি স্টেনোসিস। দুইটাই রেনাল বাড়বে। আর্টারিতে কি হবে? রেনিন বাড়বে, আর কমসে রেনিন কমবে, অ্যালডোস্টেরন বেশি থাকবে। রাইট। কোনসে হচ্ছে রেনিন। তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আর একটা জিনিস যদি আপনাকে দেয় আলট্রাসোনোগ্রাফিতে, হাইপারটেনশন সাথে অ্যাসিমেট্রিক্যাল কিডনি, রেনাল আর্টারি স্টেনোসিস। হ্যাঁ সুন্দর। মানে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মানে পেট জিনিস, আপনাকে জাস্ট এটা ফল জিনিস দিয়ে আপনাকে বলে দিতে হবে যে এটা ডায়াগনোসিস হচ্ছে এটা, ঠিক আছে? এটা ডায়াগনোসিস এটা। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে এই হাইপারটেনশন থেকে এগুলো পড়বো। দেন হচ্ছে এরিথমিয়া, এরিথমিয়া থেকে আমাদের সাধারণত মানে কমপ্লিট হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লকের ফিচার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। হ্যাঁ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ট্রিটমেন্ট তো আপনারা জানেন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি 48 ঘন্টার ভিতরে আসে আমরা কি দেই? রিদম করতে পারি, তাই না? রিদম কন্ট্রোল করতে পারি। যদি 48 ঘন্টার ভিতরে আসে সাধারণত আমরা রেড, ঠিক আছে? হ্যাঁ, আমরা কার্ডিও ভার্সনও করতে পারি। রিদম কন্ট্রোলের ভিতরে আমরা মানে ফার্মাকোলজিক্যাল আছে আর হচ্ছে যে কার্ডিও ভার্সন আছে। আর 48 ঘন্টার ভিতরে আসলে রেড কন্ট্রোল করব। রেড কন্ট্রোল সাধারণত কি দিয়ে করি? বিটা ব্লকার, তাই না? বিটা ব্লকার। আর একটা কি আছে? অ্যাজমা আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম, ভেরাপামিড, সুন্দর ডাইরেক্ট নাম বলে দিয়েছে, ভেরাপামিড। তাহলে সেটা হচ্ছে আপনি হচ্ছে মানে ভেরাপামিড দিতে পারেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারেন, তাই না? বিটা ব্লকার দিতে পারেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন কথা হচ্ছে যে যদি আমি 48 ঘন্টার ভিতরে চলে আসে, তাহলে তার ক্ষেত্রে আপনি যে কোনো একটা করতে পারবেন, রেডও করতে পারবেন, রিদমও করতে পারবেন। তবে রিদম করার অপশন আছে। রিদমের ভিতরে আমরা পছন্দ করি হচ্ছে ফ্ল্যাকেনাইড দিয়ে। কিন্তু পেশেন্টের যদি প্রশ্নে দেওয়া থাকে কার্ডিওমায়োপ্যাথি আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কোনো একটা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে, তখন আর ফ্ল্যাকেনাইড দিবেন না, তখন দিবেন হচ্ছে অ্যামিওডারন। এই জিনিসগুলাই জাস্ট পরীক্ষাতে আপনাকে জাস্ট সুন্দর করে দিবে। রেড কন্ট্রোল কি দিয়ে করবেন, রিদম কন্ট্রোল কি দিয়ে করবেন, ঠিক আছে? এবং আলটিমেটলি পেশেন্টকে হার্ট ডিজিজ থাকলে কোনটা দিব ভাইয়া? আমাদের যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে, মানে মনে করেন যে প্রশ্ন দিয়ে আছে পেশেন্টের তার কার্ডিওমায়োপ্যাথি আছে,
অথবা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, এটা প্রশ্নে বলে দিচ্ছে। তার মানে এই পেশেন্টকে আপনি ফ্লেকেনাইড দিতে পারবেন না, তখন রিদম কন্ট্রোল করার জন্য আমাদের অ্যামিওডারন দিতে হয়। ঠিক আছে, রিদম কন্ট্রোল হয় অ্যামিওডারন, ঠিক আছে, অ্যামিওডারন দিতে হয় আর কি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এসবিটি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে খুব ভালো রেসপন্স করে কিসে? এসবিটি আইভি অ্যাডেনোসিন। অ্যাডিনোসিন খুবই সুন্দর রেসপন্স করে আর কি, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ দাঁড়ান, আমি আপনাদেরকে একটা হ্যাঁ আপু বলেন। ভাইয়া এট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজমেন্ট উইদিন 48 আওয়ার্স আসলে হচ্ছে রিদম কন্ট্রোল করব। আমি আপনাদের দেখাচ্ছি যে এটা বের করে ফেলছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সাধারণত আমরা রেট কন্ট্রোল করতে পারি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার দিয়ে। ডিগক্সিন আমরা ইউজুয়ালি করি না। রিদম কন্ট্রোল সাধারণত আমরা উইদিন 48 আওয়ার্স এর ভিতরে দিতে আসে, ঠিক আছে। আমরা ইলেকট্রিক্যাল করতে পারি, আমরা ফার্মাকোলজিক্যাল করতে পারি। তবে কি আপনি 48 আওয়ার্স এর ভিতরে আসলে রেট কন্ট্রোলও কিন্তু করতে পারেন, কিন্তু ইউজুয়ালি যদি রিদম কন্ট্রোল করতে আপনি চান সেক্ষেত্রে 48 আওয়ার্স এর ভিতরেই করতে হবে। এর বাইরে করলে পরে পেশেন্টের থ্রম্বো এমবোলিজম হওয়ার চান্স থাকে। তাহলে আপনার মেইন কথা হচ্ছে যদি 48 আওয়ার্স এর ভিতরে থাকে তাহলে আপনাকে ইলেকট্রিক্যাল অথবা ফার্মাকোলজিক্যাল করতে পারেন। ইমিডিয়েটলি আপনি সাধারণত পেশেন্টকে যদি রিদম কন্ট্রোল করতে চান তাহলে অ্যামিওডারন অথবা ফ্লেকেনাইড। তো দেখুন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকলে আপনি কখনোই ফ্লেকেনাইড দিবেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যামিওডারন দিতে হবে। আর পেশেন্টকে যদি রেট কন্ট্রোল করেন তার পাশাপাশি একটু সম্ভব প্রোফাইলাইসিস লাগবে। মানে পেশেন্টকে দেখা যাবে যে কি বলে সেটা হচ্ছে লো মলিকুলার হেপারিন ইউজুয়ালি আমরা দেই না, আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট রিভারক্সেবান, এপিক্সেবান এইগুলো দিই, বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর একটা জিনিস আছে, এগুলো খুব একটা আসে না, একটা যে ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম, এটা তো আপনারা জানেন। ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমের ক্ষেত্রে সাধারণত যেটা হয় একটা আলাদা একটা পাথওয়ে তৈরি হয়। মানে নর্মাল যে পাথওয়ে এতটুকু জেনে রাখেন খালি, যে নর্মাল যে পাথওয়েটা আছে এই পাথওয়ের বাইরে একটা নতুন একটা পাথওয়ে তৈরি হয়। এই পাথওয়ের নাম হচ্ছে বান্ডল অফ কেন্ট। মানে এই পাথওয়ে দিয়ে অনেক সময় কি আছে এই ইম্পালস গুলো চলে আসে, একে বলা হয় বান্ডল অফ কেন্ট। এই বান্ডল অফ কেন্ট দিয়ে যখন কোন একটা ইম্পালস চলে আসে তখন সাধারণত পিয়ার ইন্টারভালটা শর্ট হয়ে যায়, শর্ট পিয়ার ইন্টারভাল হয়। এটার জন্য ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমে যখনই এখান থেকে কোন একটা ইম্পালস আসবে তখনই আমার যে পিয়ার ইন্টারভাল সেটা শর্ট হয়ে যায়, এতটুকু মনে রাখেন। এবং নতুন একটা ওয়েভ আপনি পাবেন, এই ওয়েভের নাম হচ্ছে ডেল্টা ওয়েভ। এই যে দেখেন ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমে আপনার যে পিয়ার ইন্টারভাল এটা শর্ট হয়ে গেছে এবং নতুন যে একটা ওয়েভ পাইতেছে, এই যে একটা ওয়েভ এটা হচ্ছে ডেল্টা ওয়েভ। এটা এফসিপিতে আসছে। যে ডাব্লিউপিডব্লিউ সিনড্রোমে কি ওয়েভ পাওয়া যায় তাহলে হচ্ছে আর ডেল্টা ওয়েভ পাওয়া যায়। ইসিজিতে এই জিনিসগুলো আমাদের খুবই আসে, যে ডেল্টা ওয়েভ কোথায় পাওয়া যায়, যে কোথায় পাওয়া যায়, হাইপোক্যালেমিয়ার কি ফিচার, হাইপারক্যালেমিয়ার কি ফিচার। আমি আপনাদেরকে একটা তানভীর ভাইয়ের নোট দিছি দেখবেন, এটা কি পাইছেন সবাই গ্রুপে? তানভীর ভাইয়ের একটা নোট দিছি দেখবেন, সিবিএস এর ফিজিওলজির একটা নোট আছে। আপনারা কি এটা দেখছেন সবাই বলেন তো? ওই নোটটা একটু দেখবেন, খুব সুন্দর করে ওখানে দেওয়া আছে যে পেশেন্টের কোন হার্টসান কোথায় কি পাওয়া যাবে, মারমার কোথায় পাওয়া যাবে, খুব সুন্দর করে দেওয়া আছে ভাই, ঠিক আছে। ওই তানভীর ভাইয়ের নোটটা একটু আপনারা দেখবেন, আমি আবার দরকার হলে আবার দেখাবো না। ওই জিনিসটা আপনারা দেখলে দেখবেন যে ফিজিওলজি ওরিয়েন্টেড কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটা আপনাকে একটু মাথায় রাখা লাগবে, ওকে। তাহলে এটা ডেল্টা পাওয়া যায়। ভেন্ট্রিকুলার এরিথমিয়ার এই বক্স থেকে প্রত্যেকবার এমসিকিউ আসে, প্রত্যেকবার এমসিকিউ আসে। কোনগুলো প্যাথোগনোমিক, প্যাথোগনোমিক দিলে পরে দুটোই হবে। মানে এটা এমসিকিউ তো আসে যে প্যাথোগনোমিক ফিচার কি, তাহলে দুটোই হবে, ঠিক আছে। ক্যাপচার সরি তিনটা, ক্যাপচার বিট হবে, ফিউশন বিট হবে, অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন হবে। মানে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার প্যাথোগনোমিক কি আপনাকে এই বক্সটা যদি পড়ে যান দেখবেন যে এখান থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে তিনটা জিনিস প্যাথোগনোমিক, একটা হচ্ছে ক্যাপচার বিট, ফিউশন বিট, একটা হচ্ছে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, ঠিক আছে না। এই বক্স থেকে প্রত্যেকবারে প্রশ্ন আসে। আচ্ছা, তারপর হচ্ছে টর্সাস ডি পয়েন্ট টেস্ট, এটা আমরা জানি। টর্সাস ডি পয়েন্ট টেস্ট আজকে আমরা একটা জিনিস শেয়ার করছি, দেখছেন? টর্সাস ডি পয়েন্ট টেস্টে সাধারণত কি পাওয়া যায়? হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া। আচ্ছা বলেন তো দেখি এতে কি পাওয়া যায়? ওই টিউমার লাইসিস সিনড্রোমে বলছিলাম ক্যালসিয়াম তো বেশি থাকবে, সব পারবে শুধু পারবে শুধু ক্যালসিয়াম, হাইপোক্যালসিমিয়া হবে। হাইপারক্যালেমিয়া, হাইপারফসফেটেমিয়া, হাইপারম্যাগনেসিমিয়া। হাইপোক্যালসিমিয়া শুধু হাইপারক্যালসিমিয়া একটা কম, হাইপোক্যালসিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়া হবে। আর হাইপারক্যালেমিয়া, হাইপার ফসফেটেমিয়া, ফসফেটেমিয়া। হাইপারম্যাগনেসিমিয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি টিউমার লাইসিস সিনড্রোম। রিফিডিং সিনড্রোমে কি হবে? হাইপোফসফেটেমিয়া। সবকিছু কমবে, হাইপোফসফেটেমিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে। আমাদের নরমালি হচ্ছে যদি আমাদের এটাই হয় আর কি বলে সেটা হচ্ছে রিফিডিং সিনড্রোম হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট, ঠিক আছে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট তিনটেই কমে যাবে, এইগুলো কিন্তু এমসিকিউ তে আসে। তাহলে হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়া, হাইপোক্যালসিমিয়া, এটা টর্সাস ডি পয়েন্ট টেস্ট। মানে প্রলং কিউটি ইন্টারভাল, প্রলং কিউটি ইন্টারভালের ক্ষেত্রে সাধারণত স্যাররা আপনাকে দিবে তার কিউটি যেটা আছে, অনেক ক্ষেত্রে স্যাররা দেয় 0.44 এর বেশি। মানে স্যার আপনাকে তো ইসিজি দিবে না, স্যার হয়তো আপনাকে দিবে যে পেশেন্টের
কিউটি ইন্টারভাল 0.44 এর বেশি, 0.44 এর বেশি হলে আপনি বুঝবেন যে পেশেন্টটার মোস্ট লাইকলি হচ্ছে তার কিউটি ইন্টারভাল প্রলঙ্গেশন। তাহলে এটা ট্রিটমেন্ট কি হবে? কিউটি ইন্টারভাল প্রলঙ্গেশন হলে যদি টর্সাস ডি পয়েন্ট টেস্ট হয় তাহলে এটা হচ্ছে আইভি ম্যাক্সালস, আইভি ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, যদি প্রলঙ্গেশন অফ দ্য কিউটি ইন্টারভাল হয় এটা টর্সাস ডি পয়েন্ট টেস্ট, তাহলে হচ্ছে ম্যাক্সালস। এটা আমরা জানি। আর একটা জিনিস আমরা জানি যে কখনোই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে, এটা এসবি তে আসে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কখনোই ভ্যারাপামিন দিব না, কখনোই কি দিব না, ভ্যারাপামিন দিব না। আর যদি এটা টর্সাস ডি পয়েন্ট টেস্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আইভি আদান করে যাচ্ছে। এমআই এর ভিতরে সবচেয়ে বেশি যেটা আসে, এমআই এর ভিতরে দুইটা জিনিস না পড়ে পরীক্ষা হলে যাবে না। একটা হচ্ছে আপনার এমআই এর সাথে করোনারি আর্টারি ইনভলভমেন্ট, খুবই পরীক্ষাতে আসে। ইভেন পোস্টেরিয়র এমআই পরীক্ষাতে আসে। ঠিক আছে, পোস্টেরিয়র এমআই এটা পরীক্ষাতে চলে আসে যে এই পোস্টেরিয়র এমআই বলে যে একটা জিনিস আছে। তাহলে পোস্টেরিয়র এমআই এটা কি দিয়ে হয়, কিংবা কি জিনিস, কিংবা অ্যান্টেরিয়র এমআই কি? তো তাহলে প্রত্যেকটা ইসিজি ফাইন্ডিং এর সাথে করোনারি আর্টারি ইনভলভমেন্ট এটা সাবজেক্ট খুবই প্রিয়। আর একটা জিনিস হচ্ছে কমপ্লিকেশন। কমপ্লিকেশন একটু আপনাকে জানতে হবে। কমপ্লিকেশন বলতে হচ্ছে মনে করেন যে আপনার কোন একটা পেশেন্টের কমপ্লিকেশনে পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিবে যে আপনারা একটু আগে বলেন যে মাইটাল রিগার্জিটেশন হয়, এমআই তো মাইটাল রিগার্জিটেশন হতে পারে, এমআইতে পেরিকার্ডিটিস হতে পারে, এমআইতে দুই ধরনের পেরিকার্ডিটিস হয় দেখবেন। এমআইতে যদি এটা 48 আওয়ার্স এর ভিতরে হয় এটা একটা অ্যাকিউট পেরিকার্ডিটিস। আর এমআই এর পেরিকার্ডিটিস এর ফিচারই দিচ্ছে কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পরে হইছে তার পেরিকার্ডিটিস, তখন এটা ডায়াগনোসিস কি হবে বলেন তো? ড্রেসলার সিনড্রোম। এমআইয়ের পেরিকার্ডিটিস, হ্যাঁ, এমআইয়ের পেরিকার্ডিটিস সাধারণত 48 আওয়ার্স এর ভিতরে হয়, কিন্তু এই পেরিকার্ডিটিস থেকে 4 থেকে 6 সপ্তাহ পরে হয়, তখন এই জিনিসটা ড্রেসলার সিনড্রোম। আবার এমআই হয় মনে করেন যে পেশেন্টের কি হইলো, কার্ডিয়াক টেম্পোনেন্ট হইতে পারে। ঠিক আছে, একটু লাইটে দিন তো, টেম্পোনেন্ট, তার কার্ডিয়াক টেম্পোনেন্ট হইতে পারে, তার ফিচার দিতে পারে। এমআই হয় কি হইতে পারে, ভিএসডি হইতে পারে, তার ফিচার দিতে পারে। এমআই তো হইতে পারে মাইটাল ডিগ্রেডেশন হইতে পারে, তার ফিচার দিতে পারে। মানে এমআই কমপ্লিকেশন স্যাটারডে এগুলো খুব পছন্দ করে। আর যে কোনো অ্যাকুট এমআই তে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে পিসিআই। ঠিক আছে, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে পিসিআই। ঠিক আছে, তাহলে আমাদের পিসিআই করতে হবে, এটা মনে রাখবেন। ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হতে এমআই হচ্ছে পিসিআই। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। তাহলে এই জিনিসটা পড়লে আশা করা যায় যে আপনারা এমআই সম্পর্কে মাথায় রাখবেন। তাহলে এমআই তে ফার্স্ট লাইন হচ্ছে এসটি এলিভেশন এমআই, কথাটা হচ্ছে এসটি এলিভেশন এমআই হচ্ছে পিসিআই। আদান দিয়ে দিচ্ছে আসলে আমাদের। তাহলে কার্ডিওলজি তো প্রায় শেষের দিকে, হ্যাঁ। আর যদি নন এসটি এলিভেটেড এমআই হয় তখন কি ট্রিটমেন্ট করব? নন এসটি লো এলিভেটেড মলিকুলার পারেন। তাহলে আমি প্রশ্ন দেখব যে এসটি এলিভেশন এমআই আছে নাকি নন এসটি এলিভেটেড এমআই আছে। এসটি এলিভেটেড এমআই হলে এটা হয়ে যাবে পিসিআই। এসটি এলিভেশন নাই, দেখবেন লো মলিকুলার এটা হেপারিন, সুন্দর করে একটা চার্ট আছে, ফ্লো চার্ট, ওই ফ্লো চার্টটা আমাদের পড়তে হবে। হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, সেটা আমাদের পড়তে হবে। কি কি ফিচার পাওয়া যাচ্ছে, কি কি ড্রাগ ব্যবহার করি। লেফট হার্ট ফেলিওরের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, বেজার ক্রিপিটেশন পাওয়া যায়, পালসাস অল্টারনেন্স পাওয়া যায়। আর রাইট হার্ট ফেলিওরে রেইজ জেবিপি, টেন্ডার হেপাটোমেগালি। ঠিক আছে, এবং ড্রাগস, কোন কোন ড্রাগস দেওয়া যাচ্ছে, নতুন নতুন কিছু ড্রাগস আছে সেগুলো পড়তে হবে, সেকুবিটাল, ভ্যালসার্টান, সেগুলো। আর সামনের দিকে দেখবেন যে কিছু জেবিপি নিয়ে আমাদের ডিটেইলস করতে হবে। জেবিপি কোনটাতে কি জেবিপি পাওয়া যায়, ফিজিক্স অফ দ্য ব্লাড ফর্মে একটা ছবি দিয়ে দিছি, পড়লে আনা। কার্ডিয়াক সাইকেলের সাথে যে হার্ট সাউন্ড, আমরা হার্ট সাউন্ড ভালো করে পড়বো, মারমার ভালো করে পড়বো, জেবিপি ভালো করে পড়বো। যে কোনটাতে কোন জেবিপি দেখবেন, এই তানভীর ভাই কিন্তু ওটাতে সুন্দর করে দিয়ে আছে। এই পোরশনটা আপনাকে পড়তে হবে। করোনা সার্কুলেশনের সাথে আমরা বললাম এমআই, ইসিজি, সেটা আপনাকে ভালো করে পড়তে হবে শুরুর দিকে যে জিনিসগুলো আছে। তাহলে এইগুলো পড়লে আশা করা যায় যে আপনার কার্ডিওলজিটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এর বাইরে ইনশাআল্লাহ আসার কথা না। ঠিক আছে, কার্ডিয়াক সাইকেলের সাথে কিন্তু হার্ট সাউন্ডের এবং মারমারের একটা রিলেশন আছে, আমরা কিন্তু ক্লাস নিচ্ছি। যদি এটা নাও করেন যে ভাই করে নেই, কোনো দরকার নেই, আপনি হার্ট সাউন্ডটা ভালো করে পড়বেন, ডেভিডসনের বক্স ভালো করে দেখবেন, মারমারটা ভালো করে দেখবেন, জেবিবি ভালো করে দেখবেন। ঠিক আছে, যে জেবিবি তে কি ইউজুয়ালি পাওয়া যায়, নরমালি জেবিবি তে কমপ্লিট হার্ট ব্লকে কি ধরনের জেবিবি পাওয়া যায় বলেন তো? ক্যানন ওয়েভ। ক্যানন অ্যাট্রাল ফিব্রিলেশনে কি পাওয়া যায়? অ্যাবসেন্ট ওয়েভ। অ্যাবসেন্ট এওয়েভ। তার মানে এই রিলেটেড কোশ্চেন গুলো ইউজুয়ালি আসবে। বুঝতে পারছেন কোনটাতে কি পাওয়া যায়? যা কারণ দিচ্ছে আমরা আর খুব ভাইয়া, বেশি। হ্যাঁ আপু, এমআই প্লাস মাইট্রাল রিগার্জিটেশন, এটা কি ওই যে কর্ডা টেন্ডনি রাপচার এরকম টাইপের কিছু? এটা একটা কোশ্চেন ছিল, এটা না আমি বুঝি নাই। এটা তো এফসিপিএস আসছে, এটা কিন্তু এফসিপিএস এর কোশ্চেন, বুঝতে পারছেন? এটা কিন্তু এফসিপিএস এর কোশ্চেন। সেটা হচ্ছে নরমালি হচ্ছে এমআই এর সাথে কোন একটা পেশেন্ট যদি তার মাইট্রাল রিগার্জিটেশন নিয়ে আসে, মাইট্রাল রিগার্জিটেশন মানে প্যানসিস্টোলিক মারমার, প্রশ্ন থাকে হচ্ছে প্যানসিস্টোলিক মারমার। তাহলে নরমালি এমআই এর পরে যদি প্যানসিস্টোলিক মারমার হয় তখন আমার দুইটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে। একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যাবে হচ্ছে আমার
কি বলে মাইট্রাল রিগার্জিটেশন। আর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যাবে হচ্ছে ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে, ভিএসডি যদি এটা মাইট্রাল রিগার্জিটেশনের কারণে হয়, মানে প্যানসিস্টলিক মারমারের কারণে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই মারমারটা রেডিয়েট করবে হচ্ছে এক্সিলাতে, এবং এটার কজ হচ্ছে মেইনলি পেপিলির মাসল রাপচার। কর্ডা টেন্ডিনি মানে পেপিলির মাসল যেটা আছে কর্ডা টেন্ডিনির সাথে লাগানো, সেটা রাপচার হবে। এটা যদি হয় তাহলে বুঝবেন এটা হচ্ছে প্যানসিস্টলিক মারমার, এটা এমআর এর জন্য হয়েছে। আর যদি আপনারা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা আছে দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে, ওই সেপ্টামটা যদি রাপচার হয়ে যায় তখন এটা হবে ভিএসডি, তখন ভিএসডি জিনিস পাবে। আর কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন এএসডি এর একটা ফিচার আছে, ফিক্সড অর স্প্লিটিং। এএসডি এর একটা ফিচার কি, ফিক্সড অর স্প্লিটিং। এটা মানেই বুঝবেন হচ্ছে এএসডি। ফিক্সড অর স্প্লিটিং দেয়া আছে প্রশ্নে, এটা মানে বুঝবেন কি এএসডি। এটা কিন্তু তাহলে হার্ট সাউন্ডের কিন্তু সিগনিফিকেন্ট আছে। 2 নম্বর জিনিস, কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে দেয়া আছে হচ্ছে মেশিনারি মারমার, মেশিনারি মারমার দেয়া আছে, বাচ্চার মেশিনারি মারমার আছে, কোনো কথা নাই, এটা ডায়াগনোসিস হচ্ছে পিডিএ। ডায়াগনোসিস কি পিডিএ। কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে আপনাকে স্যাররা প্রশ্ন দিয়ে দিছে সায়ানোসিস এর সাথে ক্লাবিং, এটা ডায়াগনোসিস হচ্ছে টফ, ডায়াগনোসিস কি টফ। ঠিক আছে, আর একটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে পাওয়া যায়, যে পেশেন্টের আপার লিম্বে হাইপারটেনশন, লোয়ার লিম্বে হাইপারটেনশন, আপার লিম্বে লোয়ার লিম্বে হাইপোটেনশন, মানে আপার লিম্বে দেখতেছেন সবকিছু ঠিক আছে, লোয়ার লিম্বে প্রেসার বেড়ে গেছে, রেডিও ফিমোরাল ডিলে আছে, তখন এটা ডায়াগনোসিস হয়ে যাবে কোয়ার্কটেশন অফ দ্য অর্টা। ডায়াগনোসিস কি হয়ে যাবে, কোয়ার্কটেশন অফ দ্য অর্টা। হার্ট সাউন্ডের ভিতরে আমাদের মাথায় রাখা লাগবে থার্ড হার্ট সাউন্ড কোথায় পাবো, ফোর্থ হার্ট সাউন্ড কোথায় পাবো, এটা আমাদের সুন্দর করে দেওয়া আছে দেখবে, যে থার্ড হার্ট সাউন্ডের কোথায় কোথায় পাওয়া যায়, ফোর্থ হার্ট সাউন্ড কোথায় কোথায় পাওয়া যায়, ফার্স্ট হার্ট সাউন্ড কোথায় পাওয়া যায়, সেকেন্ড হার্ট সাউন্ড কোথায় পাওয়া যায়। বক্সটা খুব ভালো করে দেখবো। মারমার আমি বারবার বলতেছি, মারমার থেকে স্যার আপনাকে অ্যাওর্টিক স্টেনোসিস দিবে না, দিবে যে পেশেন্টের ইনজেকশন সিস্টেমের মারমার আছে, তাহলে বুঝবেন এটা একটা অ্যাওর্টিক স্টেনোসিস। ঠিক আছে, মানে আবার একটা পেশেন্ট হার্ট ফেলিয়ারের পেশেন্ট আপনাকে দিবে পালসাস অল্টারনেসিস। তার মানে এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষাতে খুবই আপনার ভাইটাল, যে আপনি কোরিলেশন করতে পারতেছেন কিনা। ঠিক আছে, আপনি কোরিলেশন করতে, পরীক্ষা খুবই সহজ আসবে, এই নিয়ে আপনি টেনশন করেন না, পরীক্ষা খুবই সহজ আসবে। তাহলে আপনাকে জাস্ট মাথা ঠান্ডা করে পরীক্ষা বসতে হবে। কার্ডিওলজির ভিতরে হ্যাঁ বলেন আপু বলেন। হ্যাঁ একেবারে শেষ করে দেন বলতেছি, মানে নামাজের টাইম হয়ে শেষ, আমাদের শেষ। তাহলে পরীক্ষার ক্ষেত্রে কার্ডিওলজির ক্ষেত্রে অবশ্যই সামনের যে পোর্শনটুকু আছে, সামনের পোর্শনটুকু একটু দেখে যাবেন ফর ফিজিওলজি, এবং এই ফিজিওলজি থেকে আপনি দেখবেন যে প্যাথোলজির রিলেশন করে পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্ডিওলজি। কার্ডিওলজি আপনি আজকে রাত্রে দেখে ফেলবেন, যারা দেখেন নাই অবশ্যই দেখে ফেলবেন। দেখতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, মানে একবার দেখে বলছি তো, দেখবেন 2 থেকে 3 ঘন্টা সময় নেই। আপনি পিছন দিক দিয়ে শুরু করেন, পিছন দিক দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আসেন। আর আব্দুল্লাহ যে তানভীর ভাইয়ের নোটটা আছে দেখবেন, এটা চ্যাট বক্সে আছে, ওটা একটু দেখে ফেলবেন। যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা কালকে ইনশাল্লাহ পেপার 3 ক্লাস নেবো। আসলে আমার একটা পরীক্ষা কালকে, বুঝতে পারছেন? হ্যাঁ তানভীর ভাইয়ের নোটটা আবার দিয়েন চ্যাট বক্সে, উপরে চলে গেছে মনে হয় অনেক। হ্যাঁ বুঝতে পারছি, যাক আমি দিয়ে দিবনি। আমার আসলে কালকে একটা পরীক্ষা, এর জন্য আজকে আমি নিতে পারিনি। হ্যাঁ আমার পরীক্ষা এটা জানাইছে হচ্ছে কালকে, আজকে জানাইছে যে আমার কালকে একটা পরীক্ষা আছে, বুঝছেন? এর জন্য আমি আর, মানে আমি ক্লাস নিলে তো 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যায়, তখন আমি আর পড়তে পারবো না। এটার জন্য জাস্ট আমি আপনাদের কাছে সরি, সেটা হচ্ছে কালকে আমি ক্লাসটা নিবো আর কি। হ্যাঁ, আর পেপার 3 তে অনেক টপিক আছে, অনেক টপিক আছে, সেগুলো আসলে গুছাইতে আমার একটু সময় লাগবে, এটার জন্য সব মিলে নিতে পারি নাই। যাই হোক, আমারও পরীক্ষার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া। কার কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা না থাকলে আমরা শেষ করে দিই। আজকে এই পর্যন্তই, কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।